তোমার সাহস কি করে হয় আমাকে এভাবে ছোঁয়ার? আমাকে ম্যাম বলতে? পুরুষ যদি আমার কারণে অকারণে স্পর্শ করে তাহলে তাকে কষে একটা চড় মারতে, হোক সে আমার আপন ভাই বা খালাতো মামাতো ভাই। কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ তা আমরা বুঝি। তারপরেও তোমার কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার। এই বলেই দৌড়ে চলে নিজের রুমে বসে আছি। কান্না পাচ্ছে খুব, কিন্তু কান্না করতেও ভয় করছে, কারণ সাইকো বলেছিল যে আমাকে কাঁদাবে, তার চোখে উঠিয়ে ফেলবে। নিজেই সেই ভয়ে কাঁদতেও পারছি না। ওই দিন রাজীব গালে হাত দিয়ে এখনো দাঁড়িয়ে আছে। ওদিন রাতে নাজলি না খেয়ে ঘুমিয়ে গিয়েছে, কারণ সন্ধ্যাবেলা রাজীব ভাইয়া আর সীমা চলে গেছে। মনের মধ্যে ভয় কাজ করছে, না জানি কি করে, কিন্তু কিছুই করেনি। ঠিক মতো নাকি বাসায় পৌঁছে গিয়েছে, তাই ব্যাপারটা জেনে ভালো লাগলো। ওই দিন রাতে সাইকো এসে নাজলের মুখে পানি ঢেলে দেয়। আমি লাফ দিয়ে উঠে বসি। সাইকো এসেছে, রুমে লাইট জ্বালানো। আমি তো অবাক, আজও মাস্ক পরা। সে পর্দা ঠিক করছে, দরজা লক করেছে। এরপর আমার দিকে তোয়ালেটা এগিয়ে দিল। আমি মুখ মুছে, কি ব্যাপার, আপনি আমার উপর পানি ঢাললেন কেন? আর এইভাবে লাইট জ্বালালেন কেন এত রাতে? কি শুরু করলেন বলেন তো? সাইকো নিশ্চুপ, কিছু না বলে সাইডে একটা ব্যাগ ছিল তা হাতে নিয়ে সেখান থেকে কিছু বের করে একটা প্লেটে রাখলো। এ কি, সাইকো তো দেখে আমার পছন্দের চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। করতে কি চাচ্ছে? মনে মনে ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাইকো খাবার নিয়ে নাজলের পাশে বসে এক লোকমা উঠিয়ে মুখে ধরে রাখলো। নাজলি অবাক চোখে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে না থেকে হা করো তো। নাজলি হা করলো, সাইকো খাইয়ে দিচ্ছে। এইভাবে রাগ করে খাবার না খাওয়া কি ঠিক? যত কিছুই হোক না খেয়ে থাকবা না, তোমার কষ্ট হবে। আর এরপর প্রেশার লো, ঠাস করে বেহুশ হয়ে যাবা। ডায়েট ফাইটও করার দরকার নেই, ওকে? নাজলি মাথা নাড়লো, কি মনে করে যেন বললো, জি। আপনি খেয়েছেন? যাক, তাহলে এতক্ষণে জিজ্ঞেস করেছো? আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তোমার কারণে কিছু মুখেও দেইনি। এবার আমায় খাইয়ে দাও তো। নাজলি বেশ অবাক হলো, কিন্তু পাল্টা প্রশ্ন করলো না, কারণ সে জানে এর জবাব দিবে না। তাই নাজলি চুপচাপ খাইয়ে দিচ্ছে। আর খাইয়ে দেওয়ার আগে সাইকো লাইট অফ করে দেয়। অন্ধকারে খাবার খাওয়াবে, আজব লাগছে। তারপর কিছু বলতে পারছে না। সাইকো ফোনের ফ্ল্যাশ লাইট নাজলের মুখের উপর ধরে রেখেছে, তাই আর কিছু দেখাচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে সাইকো চলে গেল। আর যাওয়ার আগে খাবার নিয়ে ভাষণ দিয়ে গেল। নাজলও চুপচাপ শুনে শুয়ে পড়লো কেন জানি। সাইকোটার কেয়ারগুলো ভালো লাগে অনেক, কিন্তু এই ভালো লাগা উধাও হয়ে যায় যখন দিহানের চেহারাটা বেশি ওঠে। এভাবেই দিনকাল যাচ্ছে। এসএসসি রেজাল্ট দিয়ে দিল। এখন সাইকো আমাকে কলেজে ভর্তি হওয়ার জন্য প্যারা দিচ্ছে। আমাদের আশেপাশে এলাকায় একটা কলেজে আছে, কি আর করার, তাতে ভর্তি হওয়ার জন্য বাবাকে বললাম। বাবা তেমন কোনো কথা বলেনি। আমি বুঝি না বাবা কেন যে আমার সাথে কথা বলে না। তার সাথে শুধু আমার টাকার সম্পর্ক। তিনি আমাকে সময় মতো টাকা দেয়, তার কাছ থেকে বাবা ভালোবাসা পেলাম না। কেন তিনি আমার উপর রেগে আছে? এরপর ঈশিতাকে রাজি করিয়ে একই কলেজে ভর্তি হলাম। মজার ব্যাপার হলো কলেজ আর ভার্সিটি একে পাশে। আমরা তো কলেজে যাব, আমাদের পাশেই ভার্সিটি। তো কলেজে প্রথম দিন সুন্দর করে সেজেগুজে যাব, কিন্তু না, সাইকো আমাকে একদম সাদামাটা হয়ে যেতে বললো। নাজলি, তুই কেমন সাদা রঙের জামা পরেছিস কেন? একদম বিধবা বিধবা লাগছে। তুই বুঝবি না, আমার কপাল তো এমনিও খারাপ, আর অমনিও জামা কাপড় পরারও স্বাধীনতা নেই। তুই ভালো শাড়ি পরেছিস। আচ্ছা, মন খারাপ না করে হিজাব বেঁধে নে। না, আজ বাঁধবো না, চল তো। নাজলি আর ঈশিতা কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। নাজলি বেশ অবাক হলো আশেপাশে মেয়েদের দেখে। নাজলি ভেতরে ঢুকবে এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল। নাজলি পেছনে ফিরে ভ্রু কুচকে তাকিয়ে বলল, জি, আমায় ডেকেছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। মেয়েটি নাজলির সামনে এসে দাঁড়ালো। হ্যালো, আমি সুমাইয়া, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আপনারাও কি ইন্টার ফার্স্ট ইয়ারে নাকি? হ্যালো জি, আমরাও ইন্টারে। আমি নাজলি আর ঐশিতা। তো কোন বিভাগে আপনি? জি, মানবিক। তোমরা? তুমি করেই বলা উচিত আমাদের। হ্যাঁ, আমরাও মানবিকের। তো চলো একসাথেই যাই। তুমি এইভাবে যাবে? হ্যাঁ, কেন? নাজলি নিজের ড্রেসের দিকে তাকালো। এই ড্রেস পরে কি ঢুকতে দিবে না আমায়? আরে, আমি তো বলিনি। তুমি কি আসলেই কলেজ সম্পর্কে কিছু জানো না? জানবে না কেন, সবই তো জানি। তোমার চুলগুলো অনেক লম্বা, স্ট্রেইট আর সুন্দর। তো জানলে চুলে ঝুটি করে আসছো কেন? নিজের চুলের 12টা বাজাতে চাচ্ছ নাকি? মানে? আফো, তোকে বারবার হিসাব বাঁধতে বললাম। কতবার কলেজ সম্পর্কে বলতে চেয়েছি, কিন্তু তুই এক নাছোড় বান্দা, কি শুনতেই চাস না। সুমাইয়া, তুমি কি বলো ব্যাপারটা? নাজলি ভ্রু কুচকে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। নাজলি কলেজে আর ভার্সিটি পাশাপাশি
হওয়ায় সিনিয়র আপুরা লম্বা চুলগুলো মেয়েদের চুল কেটে দেয়। কি? এটা আবার কোন ধরনের ফাজলামি? চুল কেটে দিবে মানে কি? আর চুল কেন কাটবে? আর সব সিনিয়র আপুই কেটে দেয় নাকি? এদের কোনো গ্রুপ আছে? আমি আর কিছু জানি না। আচ্ছা, এই কারণে সবাই হিজাব নয়তো চুল বেঁধে রাখছে, নয়তো খোপা করে চুল লুকিয়ে রাখছে। কে কাটে চুল? নাম কি? কোন ইয়ারে পড়ে? আর কেন কাটে? আমি সে মেয়েকে চিনি। ওরা তিনজন পাশে তাকালো। মেয়েটা ওদের কাছে এলো। হাই, আমার নাম তামান্না। অনেকক্ষণ ধরেই তোমাদের কথা শুনছি। আমিও ইন্টারের স্টুডেন্ট। হাই, আমি নাজলি, ও ঈশিতা, আর ও সুমাইয়া। আচ্ছা, এটা বলো চুল কাটার ব্যাপারটা কি আর কে কাটে? অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমাদের বাড়ির পাশেই থাকে। বড়লোক বাবার অহংকারী মেয়ে। নাম তার রজনী। সবখানে টাকার দিমাগ দেখায়। মানুষকে অপমান আর নিচু করাই তার একমাত্র কাজ। আচ্ছা, তুমিও হিজাব পরে আসছো? এই রজনী কেন এমন করে? এ ব্যাপারে কেউ মুখ খুলতে চায় না, তাই বলতে পারবো না। তো শুধু কি রজনী এমন করে নাকি অন্য সিনিয়র আপুরাও? আরে না, রজনীরই খেয়ে দিয়ে কাজ নেই। বাকি সবাই ভালো। রজনীর ডাবা মার্কা স্টুডেন্ট। সাজগোজ, পোশাক, স্টাইল নিয়ে ব্যস্ত থাকে আর মানুষকে কথা শোনায়। বুঝলাম। নাজলি, তুই চুলগুলো খোপা করে ফেল, নয়তো তোর সুন্দর লম্বা চুল আর যাবে। নাজলি হালকা হেসে ঝুটি করা চুল এক টানে খুলে ফেলল। ওর এই কাজে বাকি সবাই হতবাক। আশেপাশের অনেকে আর চোখে নাজলিকে দেখছে। আজ রজনীকে দেখাবো নাজলি কি জিনিস। রজনী বেবি, সাইকোকে তো কিছু বলতে পারি না, ওর ঝাল তোমার উপরেই মেটাবো। কিন্তু নাজলি কিছু না বলে গেট দিয়ে ভেতর যাচ্ছে। ঈশিতারা ওকে মানা করছে। সেই দিকে ভ্রুক্ষেপ না করে এক ধ্যানে এগিয়ে যাচ্ছে নাজলি। মেয়েটা বেশ সুন্দর বটে। বড় বড় চোখ, ঘন ঘন পাপড়ে, ঠোঁট জোড়া গোলাপি মুখে মিষ্টি হাসি, আর সবার নজর কাড়া ও ঠোঁটের নিচের গাঢ় কালো দুটি তিল, একটা বড় আর একটা ছোট। সাদা জামায় একদম অপসরি লাগছে। সবাই নাজলির দিকে তাকিয়ে আছে। অনেকে ওর চুলের প্রশংসা করছে, সাথে আফসোসও। আবার অনেকে তো প্রেমেও পড়ে গেছে। কিন্তু আফসোস, তার সুন্দর লম্বা চুলগুলো আজ আর থাকবে না। আশেপাশে সবাই তাকিয়ে আছে নাজলি সোজা হেঁটে যাচ্ছে। অনেকে তো নাজলির পেছনে পেছনে হাঁটছে, হাসি করছে, কারণ আজ যে তামাশা দেখতে পারবে। নাজলি সোজা হাঁটছে। কিছু দূর যেতেই খেয়াল করলো 4-5টা মেয়ে চেয়ার নিয়ে বসে আছে। নাজলি তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তাদের মধ্যে একজন ডাক দিল, এই লম্বা চুলওয়ালা মেয়ে। জি আপু, আমাকে ডাকছেন? তুই ছাড়া কি আশেপাশে কাউকে লম্বা চুল দেখছিস? নাজলির বেশ রাগ হচ্ছে। কেউ ওর সাথে তুই তুকারি করা একদম পছন্দ নয়। তারপর মুখে হাসি টেনে বলল, হ্যাঁ আছে তো, এই তো আপনার চুলগুলো বেশ লম্বা, তাই আমি ভাবলাম নিজেকে নিজেই ডাকছেন। রজনী, তোর মুখের উপর কথা বলতেছে আর তুই চুপ করে আছিস? ও আচ্ছা, তাহলে আপনি সেই রজনীগন্ধা। দেখা করে মোটেও ভালো লাগলো না। আচ্ছা, আমার আজকে প্রথম ক্লাস, আমি আসি, বাই। এই মেয়ে, দাঁড়াও। নাজলির সামনে গিয়ে দাঁড়ালো। ইন্টার ফার্স্ট ইয়ারে, তাই না? তো ভর্তি হওয়ার আগে কলেজের নিয়মকানুন জেনে আসোনি? অবশ্যই সব নিয়মকানুন ভালো করে জেনে এসেছি আপু, এবার আমায় যেতে দিন। সাইড হন প্লিজ। খুব তাড়া, তাই না? সব যখন জেনেছো, এই কলেজের ভার্সিটিতে আমি ব্যতীত কারো লম্বা চুল রাখার অধিকার নেই, আর তুমি চুল খুলে ড্যাং ড্যাং করে চলে আসছো। বাহ আপু, এই নিয়ম তো আমায় কেউ বলেনি ভর্তি হওয়ার সময়। আর লম্বা চুল রাখবো নাকি ছোট চুল সেটা সবার ব্যক্তিগত ব্যাপার। অন্যের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার তো তোমার নেই। এই মেয়ে, তুমি তো বড়ই বেয়াদব। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। রাবিয়া, কাঁচিটা বের কর, আজ এর তেজ আমি দেখাবো। রাবেয়া কাঁচি রজনীর হাতে দিল। আর রজনী নাজলির চুল ধরতে নেবে এমন সময় হুট করে কে যেন রজনীর হাত ধরে ফেলে। নাজলি অবাক চোখে তাকিয়ে আছে, কারণ ওর পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে, যে রজনীর হাত ধরে আছে। আদিল, হাত ছাড়ো আমার। আজ এই মেয়ের চুল আমি কেটেই ছাড়বো। রজনী, তুমি কিন্তু অনেক বার বেড়ে গিয়েছো। অন্যের চুল কাটার অধিকার তোমাকে কেউ দেয়নি। আদিল, আমার চুল ব্যতীত তুমি অন্য কারোর চুল দেখবে না, প্লাস তার চুলের প্রশংসাও করবে না। তোমার লম্বা চুল পছন্দ, তাই তো আমি লম্বা চুল রেখেছি। তুমি আমার চুল দেখবে, আর কারণ না। নাজলি অবাক হয়ে একবার আদিলের দিকে আরেকবার রজনীর দিকে তাকিয়ে আছে। আদিলের ভয়েস কেন যেন শোনা শোনা লাগছে। রজনী, তোমার পাগলামি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি তোমায় ভালোবাসি না, এটা তুমি তোমার মাথায় গেঁথে রাখো। এই বলে রজনী হাত ছেড়ে ফেলে দিল।
আর সোজা হাঁটা ধরল। রজনী রাগে ফুঁসছে। নাজরি হুট করেই হেসে দিল। এভাবে পাগলের মতো হাসছো কেন? হাসবো না তো কি করবো আপি? তুমি আদিলা থুকু মিস্টার আদিলকে ভালোবাসো, তাই তার লম্বা চুল পছন্দ, এই কারণে সবার চুল কেটে দিচ্ছ। এটা তুমি একটা গাধার মতো কাজ করলে না থুকু। গাধা না, গাথি। এই মেয়ে, আজ এসেছো আর আমার উপর হাসছো? তুমি জানো আমি কে? কে আপনি? কেন আপনি জানেন না নাকি আপনি কে? তোমাকে তো ওফো, রাগ আর অহংকার ছাড়েন। আপনার এই স্বভাবের কারণে মিস্টার আদিল আপনাকে পছন্দ করে না। আগে আপনি ঠিক হন, নিজে না ঠিক হয়ে সবার উপর অত্যাচার করছেন। আজ এরা কাজ কারবার, সরেন সামনে থেকে। নাজলি রজনীকে ধাক্কা দিয়ে হাঁটা দিল। একটু সামনে গিয়ে আবার ফিরে এলো। আপনি সত্যিই গাধি। আদিলের লম্বা চুল পছন্দ, এই কারণে আপনি হয়তো ভার্সিটির বা কলেজের মেয়েদের চুল ছোট করতে পারবেন, কারণ আপনার বাবার টাকার দেমাক দেখিয়ে চলেন। কিন্তু একটা জিনিস বুঝলাম না, বাংলাদেশে তো অনেক মেয়ে আছে লম্বা চুলওয়ালা, তাদের কি করবেন? মিস্টার আদিল ফেসবুক ইনস্টাগ্রামও চালাতে পারে, সেখানেও লম্বা চুলওয়ালা মেয়ে থাকবে। তাই বলি কি, তাদের আইডিতে ঢুকে আপনি তাদের চুল কাটবেন না। গাধা, সরি গাধি। নাজলি হেঁটে চলে যাচ্ছে। রজনী চুপচাপ ভাবছে নাজলির বলা কথাগুলো। আশেপাশের বাকি সবাই তামাশাটা বেশ এনজয় করছে। আর এই প্রথম রজনীর টক করে কাউকে দেখলো, আর ওদের মাঝে আদিলও আছে। বেশ ভালোই হবে। এর মাঝে আদিলকে ভালো লাগতে শুরু করলো নাজলের। ছেলেটা বেশ অদ্ভুত। প্রথম দিন যে নাজলিকে বাঁচিয়েছে আর দেখাই করিনি, এমনকি তাকায়ও না পর্যন্ত। প্রথমে নাজলি ধন্যবাদ দেবে, পরে নাজলি দূরে থাকার চেষ্টা করে, কারণ সাইকো এখনও আছে। ওর টর্চার দিন দিন বেড়েই চলছে। রুমে এসে নাজলের খাতা আগে দেখবে, আর খালি পড়াশোনা নিয়ে ভাষণ। এত লেকচার কলেজের স্যারও দেয় না, যত লেকচারই সাইকো দেয়। মাঝে মাঝে রাতের ঘুম থেকে উঠে পড়াতে বসায়, আর নানা রকম প্রশ্ন, মনে হয় যেন নাজলিকে প্রাইভেট পড়াতে এসেছে। শয়তান বেটা। আস্তে আস্তে আদিলের সাথে বেশ ভাব জমে যায়, কিন্তু তা বেশি দিন হলো কোথায় কলেজে রজনী নানানভাবে হেনস্থ করে বেড়াচ্ছে, কিন্তু প্রতিবারই আদিল কোনো না কোনোভাবে বাঁচিয়ে দিচ্ছে। আর ব্যাপারটা পুরো কলেজ ভার্সিটির সবাই জানে। আদিল পুরো নাম আদিল রহমান, আমাদের এলাকার মেয়র আজিজুল রহমানের একমাত্র ছেলে। অনেক পাওয়ার বড় লোক। আর এই ছেলে নাজরের মতো সারাদিন মেয়েকে বাঁচিয়ে দিচ্ছে। ব্যাপারটা সবাই কেমন নজরে দেখছে, তার উপর সব মেয়েদের ক্রাশ। নাজরি বাদে সবাই আদিলকে চেনে। নাজরি কলেজে এসেও ছেলেদের কাছ থেকে দূরে থাকার যথেষ্ট চেষ্টা করেছে, তারপর কোনো না কোনো ঝামেলা জড়িয়ে যায়। আজ প্রতিবারের মতো সাইকো তার সাইকোগিরি করছে। আদিলের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। ছেলেটা যেমন ফেমাস, তেমন টপার ভার্সিটিতে ফার্স্ট হয়। বিদেশে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশে পড়ে আছে। এত বড়লোক হয়েও কোনো ধরনের অহংকার নেই। মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করে। তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছে নাজরি। মাঝে মাঝে কথা হয় আদিলের সাথে। এরপর সাইকো আদিলের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলল। কি আর করার, তাই করছে। 16 বছরে আমি আজ পর্যন্ত আমার দাদার বাড়ির কাউকে চিনি না। নানা বাড়ি বাদে আর আত্মীয় বলে কেউ আছে কি না তা জানা নেই আমার। বাবা তো আমার সব সময় অবহেলা করে, আমার মনে হাজারো প্রশ্নের উত্তর জানা হয়নি। আসমা খালাও তেমন কিছুই জানে না। আমার জীবন থেকে 16টি বছর কেটে যাচ্ছে, কিন্তু আজও আমি একাই। আমার জীবনে সাইকো নামক লোকটা আসায় হালকা আলো দেখতে পেয়েছিলাম। যতই টর্চার করুক, তার কেয়ারগুলো আমার ভালো লাগতো। আমাকে একদম আগলে রেখেছে, আমাকে সব কিছুতেই সাপোর্ট করতো। কখনো বাজেভাবে নজর দেওয়া তার মধ্যে দেখিনি। আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতো, আমাকে সম্মান করত। এসবের সাইকো আমার মনে জায়গা করে নেয়। এই তো আমার 16তম জন্মদিনে সে আমায় সারপ্রাইজ দিয়েছে। রাত 12টায় আমায় উইশ করেছে। এরপর আমায় একটা শাড়ি দিল, সেটা পরতে বলল। আমি শাড়ি পরে এই প্রথম তার সামনে গিয়েছিলাম, কিন্তু সে আমায় একবার দেখে আর একবারও তাকালো না। ওই দিন সারা রাত সে আমার সাথে ছিল। রাতে সে আমায় বারান্দা দিয়েই বাইরে নিয়ে গিয়েছিল। 12:30-এ সে আমায় একটা জায়গায় নিয়ে আসে। সেই দিন অবাক হয়েছিলাম, এত সুন্দর করে সারপ্রাইজ আমাকে কেউ দেয়নি। খোলা আকাশের নিচে চারদিকে বিভিন্ন লাইট জ্বলজ্বল করছে। আমি বেশ অবাক হয়েছিলাম, কারণ আশেপাশেই আমার 1 বছর থেকে 16 বছর পর্যন্ত পরপর 16টি ছবি ঝুলানো ছিল। জায়গাটা পার্কের মতো বলা চলে। আমরা দুজন বাদে কেউ নেই। এমনভাবে আমায় আজ পর্যন্ত কেউ উইশ করেনি। আমার বাবা তো আমার প্রতি জন্মদিনে বাসার বাহির থেকে উইশ তো দূরের কথা, আমার সাথে কথাই বলে নাই। একদিন আমার জন্ম আর এই দিনে আমার জন্ম আর মায়ের মৃত্যুর কারণে হয়তো উনি আমায় ঘৃণা করে।
ওই দিন আমি আবেগে প্রথম সাইকোকে জড়িয়ে ধরেছিলাম। সে আমায় ধরেনি, চুপচাপ দাঁড়িয়েছিল, আর আমি তাকে ধরেই কান্না। সেদিন আমার কান্না বাধা দেয়নি, হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। ওই দিন সারা রাত আমরা একসাথে ছিলাম। ওই দিন সাহস করে বলে দিয়ে এলাম হুডি আর মাস্কটা খুলতে, কিন্তু সব সময়ের মতো তার একই কথা, যখন সঠিক সময় আসবে তখনই আমি তোমার সামনে আসব, হুডি আর মাস্ক ব্যতীত। আমিও চুপচাপ শুনেছিলাম, পাল্টা প্রশ্ন করার সাহস নেই আমার। ওই দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। ওই দিনে বুঝেছিলাম আমার মনেও সাইকোটার জন্য কিছু ফিলিংস আছে যা আমি বুঝতে পারছি না। সাইকোকে ওই দিন আমার মনে ধরেছিল। কেক কেটে ঠিক সময়ে আমায় আমার রুমে পৌঁছে দিয়ে চলে যেত। আদিল ছেলেটার ব্যক্তিত্ব আমার বেশ ভালো লেগেছে। সে ফেমাস একটা ছেলে, ভার্সিটির টপার, সব সময় ফার্স্ট আসে। বিদেশে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি এদেশে পড়ে আছে, তার জন্য ভালো লাগা কাজ করে। এটা কেউ জানে না। আর ভালো লাগা ও ভালোবাসা তো এক নয়। আদিলের মনে আমার জন্য কি আছে তা আমি বুঝতে পারিনি। সে আমায় সবসময় রক্ষা করে, এর জন্য আমি তার কাছে অনেক ঋণী। একদিন তো সে আমায় মেসেজ রিকোয়েস্ট দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছিল। ভাগ্যের সাইকোটা দেখেনি, নয়তো দিহানের মতো আদিলেরও এই অবস্থাই হতো। কিছুদিন পর ঈশিতার বার্থডে, ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। বাবা তো সব সময় বাড়ির বাইরে থাকে। আসমা খালাও আমায় তেমন কিছু বলে না, বাকি রইল সাইকো। তার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। রাত 12টা। কি ব্যাপার নাজলি, এখনো জেগে আছো যে? ঘুমাচ্ছ না কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। বাহ, আমাকে কি তোমার মনে ধরেছে নাকি? না, একটা অনুমতি লাগবে তার জন্য। আচ্ছা, কি অনুমতি? আসলে মানে হলো গিয়ে, মানে টানে ছাড়ো, আসল কথা বলো। আজকে ঈশিতার জন্মদিন, ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে, আমাকে যেতে হবে। আমি কি যাব? সাইকো কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা যেও। আর হ্যাঁ, বাসায় আসার আগে আমায় কল দিবে, আমি তোমায় বাসায় পৌঁছে দিব। আচ্ছা। এবার ঘুমাও। আজ ঈশিতার বার্থডে। নাজলি সাইকোর দেওয়া শাড়ি পরে সবার আগে ঈশিতার বাড়িতে গিয়ে হাজির। সন্ধ্যায় বার্থডে পার্টি শুরু হলো। ফ্রেন্ডস, আত্মীয় স্বজন ছাড়া কেউ নেই। পার্টি শেষ হতে হতে রাত 9টা বেজে গিয়েছে। নাজলি ঈশিতাকে বলে একাই বাসায় যাচ্ছে। নাজলি, ভাইয়া তোকে দিয়ে আসবে নি? একা যাস না তো এত রাতে? আরে এসো, কিছুই হবে না আমার, আমি যেতে পারবো। বাসায় গিয়ে তোকে কল করবো না, ওকে? আর আমি তো মেন রোড দিয়েই যাব। অনেক বলার পরও নাজলি একা একাই বের হয়ে গেল। সবকিছুর মধ্যে সাইকোর কথা মাথা থেকে বের হয়ে গেল। ঘড়িতে ঠিক 11টা বাজে। মিস্টার সাইকো নাজলির রুমের মেঝেতে বসে আছে। নাজলি এখনো বেহুশ হয়ে বিছানায় পড়ে আছে, চেহারাটা মলিন হয়ে আছে। সাইকো মেঝে থেকে উঠে নাজলির পাশে বসলো। এই মেয়ে, তুমি আমার কথা কেন শোনো না বলো তো? আজ যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? ভালোবাসি আমি তোমায়, যেখানে আমি বারবার তোমাকে সবার আড়াল রাখছি, আর তুমি কি না ততই সবার সামনে আসছো। সব সময় কি আমি তোমাকে বাঁচাতে আসতে পারবো নাকি? কতবার বললাম আমাকে কল দিবে, আমি তোমায় পিক করব, কিন্তু তুমি তা না করে কি করলে এটা? কেন নাজলি, কেন বারবার তুমি আমার কথার অবাধ্য হও? আর আজ প্রথম তোমার গায়ে হাত তুলেছে, আমি কি করব বলো? অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, ক্ষমা করে দাও আমায় প্রিয়। নাজলির পায়ের কাছে বসে পড়ল। এই তো 2 ঘন্টা আগে নাজলি যখন ঈশিতাদের বাসা থেকে বের হয়ে একা একা বাসা আসছিল। আরে দূর, একটাও রিক্সা নেই, এখন এত দূর পায়ে হেঁটে যেতে হবে। আর একটু আগে বের হওয়া উচিত ছিল। আমি কি করি, এক কাজ করি, শর্টকাট রাস্তা দিয়ে যাই, জলদি পৌঁছে যাব। আর আসমা খালা আমায় কিছু বলবে না, আর সাইকোটাও। সাইকোর নাম নিতেই মনে পড়ে গেল, হায় হায়, সাইকো না আমায় একা বের হতে মানা করেছে। আমার ফোনটা কোথায়? থাক, ফোন তো আমি এসে তাদের বাসায় নিয়েই যাইনি। এখন কি করব? যদি সাইকো জেনে ফেলে আমায় আস্ত রাখবে? না নাজলি, তুইও না আসলে একটা গাধি। কি আর করার, আল্লাহর নাম নিয়ে হাঁটা দে। নাজলি হাঁটছে, হঠাৎ মনে হলো ওর পেছন কেউ ওকে ফলো করছে। নাজলি পেছনে ফিরছে না। একবার ভাবলো হয়তো সাইকো হবে, পরে ভাবলো সাইকো হলে পেছনে থাকতো না, পাশে পাশেই থাকতো। নাজলি হঠাৎ থেমে যায়, পেছনের জনও হয়তো থেমে যায়। নাজলি আবার হাঁটা শুরু করে, দ্রুত পায়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ পেছন ফিরে অবাক হয়ে গেল। 4-5 জন ছেলে নাজলির সামনে দাঁড়িয়ে আছে। নাজলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। কেন যে পাকনামি করে একা বের হয়ে এলো? এমনিতে ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়ছে, তাহলে কি আজ তারও ধর্ষিতাদের খাতায় নাম পড়ে যাবে? কি করবে? ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। নাজলি 1 পা 2 পা করে পেছানো যাচ্ছে, আর গুন্ডাগুলো আস্তে আস্তে আসছে। কি চাই? এভাবে আমায় ফলো করছেন কেন? আও সুন্দরী, বোঝো না কি চাই?
নাকি বুঝেও না বোঝার ভান করছো? খবরদার আমার কাছে আসবেন না, নইলে। নইলে কি করবা সুন্দরী? এই বলে একটি ছেলে নাজলের হাত ধরবে, অমনি নাজলি দৌড় দেয়। ওর পিছু পিছু ছেলেগুলো দৌড়াচ্ছে। একটা মেয়ে কখনোই একটা ছেলের সাথে দৌড়ে পারবে না, তার উপর শাড়ি পরে আরও না। কিছু দূর যেতে হুড়মুড় করে নিচে পড়ে গেল নাজলি। ভয়ে বসে বসে পিছাচ্ছে। কেউ আছেন? বাঁচান আমায়, হেল্প মি প্লিজ। ওফ সুন্দরী, আশেপাশে তোমার আওয়াজ কারোর কাছে যাবে না, তাই বেশি চিল্লেও না, নয়তো কান ফেটে যাচ্ছে। আরে সে কি দেখছিস? মেয়েটাকে ধর ভালো করে। প্লিজ আমায় যেতে দিন, আমি কি ক্ষতি করেছি আপনার? নাজলি আর কিছু বলতে পারলো না। তার আগেই একটা গুন্ডা নাজলের চুল ধরে টেনে উঠিয়েছে। একজন ওর শাড়ির আঁচল ধরে টানছে, আরেকজন ওকে ধরে আছে। এমন সময় হুট করে কিছু লোক এসে হাজির। নাজলি কাঁদছে। সাইকো এসে এক নজর নাজলের দিকে তাকিয়ে ওর শাড়ি গায়ে জড়িয়ে দেয়। যে ছেলে নাজলির শাড়িতে টান দিয়েছিল সে ছেলে হাতে এক কোপ দিয়ে আলাদা করে ফেলে। এমন কাজে নাজলি অনেক ভয় পেয়ে যায়। আরেকটা যে নাজলের চুল ধরেছিল ওর হাত আর পা দুইটা কোপ দেয়। আরেকজন যে নাজলিকে ধরে রেখেছিল তাকে দুটো কোপ দেয়। তাদের চিৎকারের আওয়াজ কারো কানে পৌঁছাবেও না, আর বাকিগুলোকেও হালকা মারে। সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেওয়ার? যেখানে আমি ওকে একটা ফুলের টোকাও দেইনি, সেখানে ওর শাড়ি ধরে টানো। যে চুলের ঘ্রাণ আমি নেইনি সেই চুলে হাত দেওয়ার সাহস কি করে হলো? এদের সবাইকে নিয়ে যাও। সাইকোর লোকদের বলল 7-8 জন লোক গুন্ডাতে ধরে নিয়ে গেল। নাজলি ভয়ে এখনো কাঁপছে। সাইকোর হাতে রক্ত লেগে আছে। পকেট থেকে রুমাল বের করে হাত মুখে নাজলের দিকে এগোচ্ছে। তা দেখে নাজলের কাঁপাকাঁপি শুরু। সাইকোর চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। প্রচণ্ড রেগে আছে। মিস্টার সাইকো নাজলের সামনে এসে ঠাস করে নাজলের গালে চড় মারে। একা তো ভয়, তার উপর চড় নিতে না পেরে সাইকোর বুকে ঢুলে পড়ে। সাইকো নাজলিকে বাসায় নিয়ে আসে। কলিং বেল বাজতে আসমা খালা দরজা খুলে দেয়। কি হয়েছে নাজলিমার? তেমন কিছু না, বেহুশ হয়ে গেছে। আপনি ওর জন্য লেবুর শরবত বানিয়ে নাজলির রুমে দিয়ে যান। আর নাজলির বাবা কখন আসবে? 2 দিন পরে আসবো। তুমি রুমে যাও। তোমার জন্য কি খাবার নিয়ে আম্মু? না খালা, লেবুর শরবত দিয়ে যান। সাইকো নাজলিকে বিছানা শুয়ে দেয়। আসমা খালা 2 গ্লাস শরবত দিয়ে। নাজলি পিটপিট করে তাকাচ্ছে। গাল আর কান একদম ব্যথা করছে। এমন চড় আজ পর্যন্ত কেউই দেয়নি। কান্নাও পাচ্ছে। নাজলি আস্তে আস্তে উঠে দেখলো সাইকো ওর পায়ের কাছে বসে আছে। নাজলি গায়ে হাত দিয়ে তাকিয়ে আছে। শয়তান, কত বড় সাহস আমায় চর মেরেছে! আমায়, নাজলি খানকে! আজ পর্যন্ত কেউ আমায় ফুলের টোকাও দেয়নি, আর আপনি কিনা চর মেরেছেন! কি ভাবে নিজেকে? সামান্য ভুলে এত জোরে চর। এখন যদি আমি আপনাকে চর মেরে দেই তখন কেমন লাগবে? হ্যাঁ, কি ভাবে নিজেকে? সব সময় হিরোগিরি করতে আসেন। মন চায় কচু গাছের সাথে বেঁধে নিম পাতা খাইয়ে দেই। এমন মনে মনে হাজারো বকা দিচ্ছে। মনে মনে বকা শেষ হলে শরবতটা খেয়ে নাও। গ্লাস এগিয়ে দিল। নাজলির মেজাজ এমনি খারাপ, তারা ধাক্কা মেরে গ্লাস ফেলে দিল। মেঝেতে প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কিছু বলার সাহস নেই। সাইকো আবার আরেকটা গ্লাস ছিল ওটাও এগিয়ে দেয়। এবারও নাজলি গ্লাসটা ফেলে দেয়। সাইকো নিজের রাগকে অনেক কষ্টে কন্ট্রোল করছে। আমাকে একা থাকতে দিন, আর এমন প্রতি রাতে একটা মেয়ের রুমে আর আসবেন না। এ বলে বিছানা থেকে নিচে নেমে যায় আর বলে আহ! চিৎকার দিয়ে ঠাস করে বসে পড়ে। রুম অন্ধকার থাকায় নাজলি কাচের উপর পা রেখেছে। সাইকো লাইট জ্বালায়। কি হয়েছে নাজলি? তুমি নিচে কেন নামলে? দেখি তোমার পাটা। কোনো দরকার নেই, দূরে থাকুন আমার কাছ থেকে, আর যান এখান থেকে। আর 1 মিনিট, আপনি আমায় বাসায় কিভাবে নিয়ে এসেছেন? চুপ করে বসো, পা দিয়ে রক্ত পড়ছে। নিচে বসে পাটা ধরতে নেয় আর নাজলি তা সরিয়ে নেয়। কোনো দরকার নেই, আমার উপর আপনার কোনো অধিকার নেই, তাই অধিকার খাটাতে আসবেন না। আর কে হন আপনি? আর আমায় এভাবে খাঁচার পাখির মতো বন্দি করে রাখছেন কেন? নাজলি দেখো, চর মারার জন্য সরি। সরি রাখেন আপনার কাছে। আর ও ছেলেগুলোকে এইভাবে কোপালেন কেন? আর দিহানকে কেনই বা হত্যা করলেন? আজ সাহস করে তার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম। সবকিছু সময় আসলে জানতে পারবা। শান্তভাবে। সময় আসলে জানতে পারবো, সময় আসলে জানতে পারবো। এই এক কথা শুনতে শুনতে আমি বিরক্ত। তাই বলুন, সেই সময় কবে আসবে? সাইকো রেগে গেল। চুপ, একদম চুপ। সেই কখন থেকে কথা বলেই যাচ্ছ। পা দাও এদিকে, নইলে আরেকটা চর মারবো। নাজলি ভয়ে গালে হাত দিয়ে পাটা এগিয়ে দিল। সাইকো ব্যান্ডেজ করে দিয়ে মেঝে পরিষ্কার করলো নিজে। তারপর কিছু খাবার এনে খাইয়ে দিল। নাজলিও চুপচাপ খেয়ে নিল। ইশিতাদের বাসা থেকে একা একা বের হয়েছো কেন? আমি বলেছিলাম না যে আমি নিতে আসবো?
তাহলে কেন বের হয়েছিলে? হালকা জোরে। নাজুলি কেঁপে উঠল। জি, আসলে আমার ফোন বাসায় রেখে গিয়েছিলাম, তাই কল দিতে পারিনি। সাইকো নাজুলের ভীতু চেহারা দেখা শান্ত হয়ে বলল, নেক্সট টাইম থেকে আমার কথার অবাধ্য হলে পরিণাম কি হয় তা তো জানোই। চুপচাপ ঘুমিয়ে পড়ো। সাইকো চলে গেল। অবাক ব্যাপার হলো, বারান্দা দিয়ে না মেইন দরজা দিয়ে গেল। আসমা খালা কিছু বললো না যে, নাকি ওনাকে কিছু করে দিয়েছে? নাজলি জোরে জোরে আসমা খালাকে ডাকলো। আসমা খালা হাজির তা দেখে নাজলি অবাক হলো। এরপর কিছু ভেবে তাকে বিদায় করলো। আসল লেখিকা ইনসিয়া আহমেদ হায়াত। অনেক কপিবাজ আছে, গল্প কপি করে, তা আবার সুন্দর করে এডিটও করে। আমার নামটাও মুছে ফেলে, এমনকি গল্পের মাঝেও আমি আমার নাম দিলে তাও মুছে ফেলে। কত সুন্দর প্রতিভা তাদের। সাইকো বাসায় গিয়ে যে হাত দিয়ে নাজলিকে চড় মেরেছে, সেই ছুরি দিয়ে কেটে নাজলির নামটা আরও গাঢ় করলো। টিপ টিপ করে রক্ত পড়ছে হাত থেকে। নাজলির এক বিশাল ছবির সামনে বসে আছে আর এক ধ্যানে তাকিয়ে আছে। বেশ কিছুদিন পর নাজলি ভার্সিটি গেল ক্লাস করে। দৌড়ে 3 তলা থেকে নিচে নামছে। হঠাৎ পা ফসকে পড়ে যাবে, এমন সময় কেউ একজন ধরে ফেলে। ব্যাপারটা হঠাৎ হওয়ায় নাজলিও অবাক হয়ে যায়। নাজলি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল। সরি মিস্টার আদিল, আমি দেখতে পাইনি, হঠাৎ করেই পড়ে গেলাম। সমস্যা নেই, এইভাবে দৌড়াচ্ছ কেন? আজকে আমাদের পিৎজা পার্টি, তাই আমাকে পিৎজা অর্ডার দিতে বলেছিল। আমার মনে নাই, তাই ঈশিতা আমাকে মারার জন্য পিছনে পড়ে আছে। আচ্ছা ভালো, কিন্তু এইভাবে দৌড়ানো ঠিক না। এখনই পা মচকে যেতে পারতো। জি, একটা কথা বলি। বলো। আপনার ভয়েসটা খুব চেনা চেনা লাগে, মনে হয় আপনি আমার খুব কাছের কেউ। এর আগেও আপনার ভয়েস শুনেছি, এমন মনে হয়। আদিল তার চশমা ঠিক করলো। হয়তো শুনেছ, কিন্তু আমি তোমার সাথে প্রথম দেখা করলাম। আচ্ছা, তোমার পায়ের ব্যথা কমেছে? আপনি কিভাবে জানলেন যে আমার পায়ে ব্যথা? ব্রুকুচকে। আসলে তোমার পায়ে ব্যান্ডেজ তো, তাই আর কিছুদিন ভার্সিটিতে আসোনি, আর তাই শুনলাম তোমার পা কেটে গেছে। চশমা ঠিক করে আচ্ছা আমি আসি। আদিল এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। নাজলি এক ধ্যানে আদিলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কেউ নাজলের উপর পানি ঢেলে দেয়। নাজলি তাকিয়ে দেখে রজনী বালতি হাতে দাঁড়িয়ে আছে, 32টা দাঁত বের করে। নাজলি ভিজে একাকার। এটা কোন ধরনের ফাজলামি? এটা তো মাত্র শুরু বেবি। আমার কাছ থেকে আমার আদিলকে কেড়ে নিচ্ছ, আমি তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিব। এই বলে হনহনিয়ে রজনী ওর চামচিরা চলে যায়। নাজলিও বাসায় এসে রুমে ঢুকে বেশ অবাক হলো। বাবা তুমি এখানে, আমার রুমে? রাত 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। নাজলি দাঁড়িয়ে আছে বারান্দায় আর চেয়ে আছে মেঘলা আকাশের দিকে। ভাবছে আজ বাবা প্রথম তার সাথে কথা বলল। ভাবছে এই কথাগুলো না বললেও তো পারতো। প্রচুর কান্না পাচ্ছে নাজলি, কিন্তু সে কাঁদবে না। কেন কাঁদবে? তার তো কোনো দোষ নেই। আজ আসুক মিস্টার সাইকো, কড়া গলায় কিছু কথা শুনিয়ে দেবে। আজ হয়তো বৃষ্টি আসবে, প্রচুর বৃষ্টি। প্রচণ্ড বাতাসে চুলগুলো উঠছে। নাজলি এসব ভাবছে। দোতলায় থাকে নাজলিদের পাশের ফ্ল্যাটেই থাকে অন্যান্য ভাড়াটিয়ারা। নাজলির বারান্দাটা বাড়ির পেছনে পড়েছে, আর ওই দিকটা অনেক নিরিবিলি, কেউ দেখতেও পাবে না সাইকো কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর নাজলি খেয়াল করলো একটা গাড়ি এসে ওদের বাড়ির পেছনে থামলো। অন্ধকার কারণে কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর নাজলি অবাক হয়ে গেল, কারণ সাইকো এসেছে। তাও এভাবে, এর মানে প্রতিদিন সাইকো এভাবে আসে। প্রথমে গাড়ি দিয়ে এসে আমাদের বাড়ির পেছনে সাইডে নামে, তারপর বাড়ির পেছনে একটা চিপা একটা মই আছে, ওইটা নিয়ে তারপর বেয়ে বেয়ে উপরে ওঠে। নাজলি অবাক হয়ে তাকিয়ে আছে। সাইকো উপরে উঠে আশেপাশে তাকিয়ে নাজলিকে এক টানে রুমের ভেতরে নিয়ে গেল। কেননা ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেল। বিছানার উপর হেলান দিয়ে বসে আছে নাজলি, চোখ বন্ধ করে আছে। দেয়ালে হেলান দিয়ে এক ধ্যানে নাজলির দিকে তাকিয়ে আছে সাইকো। এখন তুমি কি চাচ্ছ? শান্ত হবে। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আপনাকে যা বললাম তাই হবে। আপনি আর আমার রুমে আসবেন না, আমার কাছ থেকে চিরদিনের জন্য চলে যান। আর যদি না যাই? নাজলি একবার সাইকোর দিকে তাকালো, তারপর উঠে সাইকোর সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, জানে মেরে দিব। আপনাকে না, নাজলিকে একদম মেরে সবার আড়াল করে ফেলবো। কেউ খুঁজে পাবে না নাজলিকে। তাই আমাকে কোনো কিছুর জন্য জোর করবেন না। চলে যান এখান থেকে, আমাকে একা থাকতে দিন। আর হ্যাঁ, কোনো রকম ঝামেলা করলে সত্যিই নাজলিকে মেরে দিব। দাঁতে দাঁত চেপে বলল। সাইকো এক ধ্যানে নাজলির চোখের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, চলে যাচ্ছি। এর মানে এই নয় যে আমি নেই, আমি আছি। যতদিন পর্যন্ত নাজলি আছে আমি খুব জলদি আসবো। আর হ্যাঁ, আমি নাজলির মিস্টার সাইকো, আর নাজলি আমার প্রিয়তমা। এই বলে নাজলির মাথার একটা চুমু দিয়ে চলে গেল। নাজলি ওখানে দাঁড়িয়ে আছে।
এই প্রথম সাইকো নাজুরিকে স্পর্শ করেছে। নাজুরি বারান্দায় দরজা বন্ধ করে কিন্তু লক করেনি, হয়তো অভ্যাসটা এখনো রয়ে গেছে। বিছানায় এসে গা এলিয়ে দিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নাজুরি ভাবছে যখন সে কলেজ থেকে বাসা আসলো তখনকার ঘটনা। এই তো রজনীর কারণে পিৎজা পার্টি আর করা হলো না। ভেজা জামা নিয়ে বাসায় এসে রুমে ঢুকে অবাক। বাবা, তুমি এখানে কি করছো? আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে নাজলি। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি চেঞ্জ করে আসি। আমারে তো সময় নেই তোমার এসব ঢং দেখার, চুপচাপ এখানে বসো। নাজলি বেশ অবাক হতো, খুব কষ্ট লাগছে। বাবা কড়া কথাগুলো, 16 বছর প্রথম কথা বলল, তাও তিতা কথা। কেন জানি বাবার কথাগুলো শুনতে ইচ্ছা করছে না। নাজরিকে চুপচাপ থাকতে দেখে নাজরির বাবা বলল, কালকে থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ, আর বেশি দিন বাকি নেই। বাসায় বসে ইন্টার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে। আর হ্যাঁ, তুমি শুধু কলেজে গিয়ে এক্সাম দেবে, আর কোথাও যেতে পারবে না। যা করার আমি সব ঠিক করে দিয়েছি। তেমন কারোর সাথে দেখাও করতে পারবে না, কারোর বার্থডে ঘুরতে যাওয়া সব বন্ধ। কিন্তু বাবা বাবা করবে না, আমি আর কিছু শুনতে চাচ্ছি না। একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে বিদায় করব। দিন দিন তোমায় মাথায় উঠিয়ে ফেলেছি, বাজারের মেয়ে হয়ে যাচ্ছ। যার তার সাথে কথা বলার তোমার স্বভাব, কি ভেবেছো তোমার ব্যাপারে আমি কিছুই জানবো না? ভাগ্য ভালো যে রজনী আমায় বলেছে, নয়তো কার সাথে মুখ কালো করে আমার মান সম্মান ডুবাতে তাও জানতে পারতাম না। রেগে কথাগুলো বলল। ছোট থেকে বাবা আদর কি জিনিস পায়নি, আর আজ অন্য কারোর কথায় এত এত কথা শোনালো। নাজরি চোখ বেয়ে পানি পড়ছে, অনেক বেশি কষ্ট পেয়েছে নাজরি। এমনটা না হলেও পারতো। রজনী এমনভাবে প্রতিশোধ নেবে তা কল্পনাও করতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি কারোর সাথে মিশিনি। ওই মেয়ে ভালো নয়, তোমার মিথ্যা কথা বলেছে। চুপ, তুমি কি ভেবেছো আমি কোনো প্রমাণ ছাড়াই তোমাকে এত কিছু বলছি? তুমি যে এক ছেলের হাত ধরে ঘুরে বেরিয়েছো, আরেক ছেলের সাথে ডলাডলি করছো, সবই আমি জানি আর দেখছি। তোকে তো জন্মের সময় গোলা টিপে মেরে ফেলা উচিত ছিল। নাজলি তার বাবার মুখ থেকে এসব কথা শুনে অনেক বেশি কষ্ট পেল। একবারও তাকে জিজ্ঞেস করলো না আসল ঘটনা কি। নাজলি কান্নায় ভেঙে পড়ল। এসব নেকামি আমার সামনে করবে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি, বাড়িটা অভিশপ্ত থাকে। তাই তো আমি বাড়িতে কম থাকি, এখনই চলে যাব। আর হ্যাঁ, যা বলছি মনে থাকে যেন। খুব জলদি তোর বিয়ে দেব আমি, পাত্র নিয়ে আসবো। আর হ্যাঁ, আমার কথা অবৈধ হলে তোর শাস্তি অনেক ভয়াবহ হবে। নাজরির বাবা চলে গেল। নাজরি বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে নিচে বসে পড়ল। কাঁদছে, অনেক কাঁদছে। মা তো নেই, বাবা থেকেও নেই, বড়ই একা লাগছে নিজেকে। রজনী এমনটা না করলেও পারত। মানুষ অনেক বেশি নিষ্ঠুর। নাজলি চোখ মুছে উঠে দাঁড়ালো। এভাবে ভেঙে পড়লে চলবে না। আর হয়তো সাইকোর ব্যাপারটা বাবা জেনে গেছে। নাজরি বিছানা থেকে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পানিতে নাজলের গা ভিজে যাচ্ছে। এক ধ্যানে নাজলি নিচের দিকে তাকিয়ে আছে, কারণ সে জানে যত কিছুই করুক সাইকো নাজলের পিছু কখনো ছাড়বে না। তাই হয়তো এত বৃষ্টির মধ্যেও বৃষ্টির ভিজে দাঁড়িয়ে আছে রাস্তায়। সারা রাত থাকবে, ভোরে চলে যাবে। নাজলি বেশ কিছুক্ষণ চেয়ে থেকে রুমে চলে গেল। সাইকো এখন দাঁড়িয়ে নাজলির ব্যালকনির দিকে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কারো ডাকে হুঁশ আসলো। সাইকো চেয়ে দেখে ওর পেছনে নাজলি দাঁড়িয়ে আছে। নাজলি, তুমি এখানে কি করছো? এই বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। নাজলি কিছুক্ষণ চেয়ে একটা ছাতা এগিয়ে দিল, সাথে পলিথিন ব্যাগে করে নিয়ে আসা তোয়ালেটাও দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কি জ্বর শুধু আমারই আসতে পারে? আপনার আসবে না? আপনিও রক্ত মাংসে তৈরি। ছাতাটা রাখুন, আর তোয়ালে দিয়ে চুল ভালো করে মুছে বাসায় চলে যান, কারণ আমি চাই না কেউ আমাকে এইভাবে দেখুক আর আমার বদনাম হোক। আশা করি আমাদের যেন আর দেখা না হয়। আর হ্যাঁ, ব্যাগে আপনার দেওয়া ফোনটাও দিয়ে দিয়েছি। আমি কারোর জিনিস নিজের কাছে রাখি না। নাজলি ঘুরে হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ সাইকোর কথায় থেমে গেল, কিন্তু পেছন পেল না। হয়তো আমাদের দেখা হতেও পারে প্রিয়। ভাগ্য আমাদের কোথায় দাঁড় করিয়ে দেয় বলা যায় না। আমি সবসময় নাজলির মিস্টার সাইকো হয়েই থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত। নাজলি, আমি তোমার অপেক্ষায় থাকবো। তোমার আসতেই হবে আমার কাছে। নাজলি চলে গেল। সাইকো নাজলির দিকে তাকিয়েই রইল। এরপর আর সাইকোর সাথে নাজলির দেখা হয়নি, কিন্তু নাজলি জানে সাইকো ওর আশেপাশেই থাকে আর নানাভাবে ওকে রক্ষা করে। সাইকো নাজলিকে ফলো করে, তাই রাত হোক বা দিন, তাতে নাজলির ভয় নেই। নাজলির মনে এক কোণে বসবাস করছে মিস্টার সাইকো।
যাকে চেয়েও ভুলতে পারছে না নাজলি। কিন্তু সবকিছুর মাঝে সাইকোর হিংস্রতাকে অনেক বেশি ভয় পায় নাজলি। আর ওই দিনের চর তো আছেই, জীবনেও ভুলবে না চরের কথা। এখন আর আগের মতো রাতে নাজলির রুমেও আসে না, এমনকি নিজের চেহারাও দেখা হয় না। দিনকাল এভাবেই গেল। এইচএসসি পরীক্ষা শেষ করতে না করতে নাজলির বাবা নাজলির বিয়ে কোনো এক ছেলের সাথে ঠিক করে, কিন্তু পাত্রের সাথে দেখা করার আগেই বাবা নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নিতে পারেনি নাজলি। অনেক দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হয়নি। অতঃপর তাকে ছাড়তে হলো এই পরিচিত শহর। চলে গেল এক অজানা শহরে বাঁচতে চেয়েছিল নাজলির মেয়ে মায়াকে নিয়ে, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চায়। বর্তমান নাজলি দাঁড়িয়ে আছে সেই পরিচিত শহরে, যেই শহরকে ছেড়ে ঠিক 4 বছর পর আসতে হয়েছে। 4 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে, সাথে নাজলিও। যেই মায়াকে বাঁচানোর জন্য নাজলি নিজের 4টা বছর নষ্ট করে ওর মা সেজে আছে, সেই মেয়েটাকে কিভাবে বিপদে ফেলতে পারে? জন্ম দিলেই মা হওয়া যায় না। যেদিন মায়াকে কোলে নিয়েছিলাম ওদিন নিজের মধ্যে মায়ের ফিলিংসটা টের পেয়েছিলাম। একজন মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য অনেক লড়াই করে। আজ নাজলিও তাই করতে আসছে, নিজের মেয়েকে বাঁচাতে সব কিছুই করবে। নাজলি দাঁড়িয়ে আছে নিজের বাড়ির সামনে। বাড়িটা আগের মতোই আছে, নিজের ফ্ল্যাটটাই একটু মলিন হয়ে আছে, 4 বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। 4 বছর আগে সব কিছু আসমা খালার কাছে রেখে চলে গিয়েছিলাম, হয়তো খালা চলে গিয়েছে কোথাও। নাজলি নিজেদের ফ্ল্যাট তালামারা দেখে পাশের ফ্ল্যাটের ডোরবেল বাজায়। পাশের ফ্ল্যাটেই থাকে রাইসা আপু তার বরের সাথে। ডোরবেল বাজতে দরজা খুললো কেউ। আসসালামু আলাইকুম, রাইসা আপু আছে? আপুকে একটু ডাকুন না। রহিমা, কে এসেছে? রাইসা নাজলিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। নাজলি মুচকি হেসে বলল, আসতে পারি আপু? নাজলি, তুমি 4 বছর? হ্যাঁ হ্যাঁ, আসো ভিতরে। নাজলি গিয়ে সোফায় বসলো, কথাবার্তা বলছে। মায়া আর নিজের রহস্য রাইসাকে বলেনি, এখানেও কিছু কাহিনী শুনিয়ে দিল। নাজলি দাঁড়িয়ে আছে ওদের এলাকার থানার সামনে। রাইসার কাছ থেকে জানতে পেরেছিল পুলিশ নাকি আসমা খালাকে বাবার হত্যাকারী বানিয়ে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। এটা অসম্ভব, কারণ যখন বাবার হত্যা হয়েছিল আসমা খালা নাজলির সাথে ছিল। পাত্রর সাথে দেখা করানোর জন্য নাজলিকে রেডি করা ছিল। তাহলে আসমা খালা খুনি কিভাবে হয়? আর মজার ব্যাপার হলো নিজে কেন দেখানো হয়নি যে বাবার হত্যা খালা করেছে। অনেক অনেক রহস্য আছে। 4 বছর কি কি হয়েছে সব জানতে হবে। কোনো না কোনো গন্ডগোল আছে, সব রহস্য শেষ করতে হবে, এসব ভাবছে নাজলি। নাজলি এভাবে হুট করে থানায় গিয়ে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। আগে ঈশিতার সাথে দেখা করতে হবে। ঈশিতাদের প্রতিবেশীরা জানায় ঈশিতারা 4 বছর আগে রাতারাতি গায়েব হয়ে গিয়েছে। এবার মনে হচ্ছে অনেক বড় ঝামেলা পড়েছে, সবাই শুধুমাত্র নাজলির কারণে। আর যেদিন নাজলিরা চলে যায় ওই দিনের পরের দিন রাতে অনেক লোক নাকি এসেছে ঈশিতাদের বাড়িতে। তারা যাওয়ার পরপরই নাজলিরা এলাকা ছেড়ে দেয়। ব্যাপারটা অদ্ভুত লাগছে। নাজলি উপায় না পেয়ে নিজের বাড়িতে এসে ফ্ল্যাটের তালা ভেঙে বাসায় ঢুকে নতুন চাবি বানানোর সময় নেই। রাত 8টায় এক জায়গায় যেতে হবে নাজলিকে। নাজলি নিজের ফ্ল্যাটটা দেখছে। 18 বছর কাটিয়েছে এখানে। বাবার অবহেলা, আসমা খালার আদর, সব কিছু স্মৃতি একদম তাজা হচ্ছে। নাজলি নিজের রুমে গিয়ে বেডের উপর বসলো। এই রুমটায় অনেক রহস্য স্মৃতি রয়েছে। মনে পড়ে গেল যেদিন মিস্টার সাইকো প্রথম এই রুমে আসে, কিভাবে যেন বারান্দার লক বিনা আওয়াজে আর চাবি ছাড়া খুলে চলে আসে। সাইকোর শাসন, নাজলিকে পড়ানো, খাবার খাইয়ে দেওয়া, বকা দেওয়া সব মনে পড়ছে। নাজলি একে একে সব দেখছে। কিছুক্ষণ পর নাজলি হালকা হাসলো, তারপর বের হয়ে গেল। 2 ঘন্টা পর নাজলি আবার ফ্ল্যাটে আসে। এসে দেখে দরজার কাছে একটা খাম পড়ে আছে। ঘরের মধ্যে সব নষ্ট হয়ে আছে। চোরও হয়তো এসব নিবে না। 4 বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। হালকা কিছু পরিষ্কার করে কিছু খাবার কিনে নিয়ে এসেছিল, কিন্তু খাওয়ার ইচ্ছেটা মরে গেছে। আমার মায়া খেয়েছে কিনা? ওরা কি আমার মেয়েকে ঠিকমতো খাবার দিবে? ওর তো নুডলস অনেক পছন্দ, প্রতিদিন এই সময় নুডলস খায়। কিডন্যাপাররা কি ওকে নুডলস দিবে? মায়া আমাকে না পেয়ে কাছে না তো? ওকে কি বেঁধে রেখেছে? ওর কি কষ্ট হচ্ছে? ওর কষ্ট হচ্ছে না তো? এমন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা বাচ্চা মেয়েকে মারার জন্য এত কিছু কেন? মায়াকে যে করেই হোক বাঁচাতে হবে। নাজলি কিছুই মুখে দিল না। 4 বছর আগে বাবার ফোন নিজের কাছে রেখেছিল, সিম কার্ডও ফেলে দেয়নি। আজ 4 বছর পর সিম কার্ড ফোনে ঢুকালো। রাত 8টা বাজে। নাজলি একটা ক্লাবে বসে আছে। আশেপাশে ছেলেমেয়েরা মাতাল হয়ে ডান্স করছে। নাজলি চুপচাপ বসে আছে। পরনেও টি শার্ট, তার উপর জ্যাকেট আর প্যান্ট। চুলগুলো উঁচু করে ঝুঁটি করে চুপচাপ বসে আছে। অপেক্ষা আছে কখন সে আসবে। নাজলির হাতে একজনের ছবি। একটা বড় খাম দিয়েছিল কিডন্যাপাররা। চট্টগ্রামে একটা গান দিয়ে গিয়েছিল তারা। সে খামে লেখা ছিল ঢাকা আসলে আসল কাজ দিবে। নাজলি এক ধ্যানে দরজার দিকে তাকিয়ে আছে। কয়েকজন ছেলে ক্লাবে ঢুকলো। নাজলি একটু হাসলো। এসে গেছি।
নাজুলি কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছে। কেউ একজন নাজুলিকে হাতের পুতুল বানিয়ে যা বলছে তাই করছে, এছাড়া উপায় নেই। নাজুলিও ছেলেকে ফলো করছে। ছেলেটা ড্রিঙ্ক করছে আর ডান্স করছে। ছেলেটি একটা ড্রিঙ্কের গ্লাস নিয়ে ওই ছেলেটার কাছে যাচ্ছে। হঠাৎ পা পিছলে পড়ে যায় আর সব ড্রিঙ্ক ছেলেটার গায়ে পড়ে। কি করেছেন আপনি স্যার? ঝাড়তে ঝাড়তে। ওপ সরি, আমি পা পিছলে পড়ে গেছিলাম, দুঃখিত। এই নিন। রুমাল দিয়ে দিল। ইটস ওকে বলে ওয়াশরুমের দিকে যাচ্ছে। নাজুলি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নাজুলি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসে আর ক্লাবে হইচই লেগে যায়, কারণ ওয়াশরুমে ওই ছেলেটার লাশ পড়ে আছে। কে যেন গুলি করে হত্যা করেছে। পরের দিন নাজুলি একটা কোম্পানিতে যায় ইন্টারভিউ দিতে। কোম্পানির মালিকের ছেলেকে গুলি করে চলে আসে একটা 5তলা বিল্ডিংয়ে। নাজুলি দাঁড়িয়ে আছে 5তলা বিল্ডিংয়ের ছাদে। চোখের সামনে ভাসছে মায়ার চেহারা। হয়তো মায়া কাঁদছে আর বলছে, আম্মু আমাকে বাঁচাও, আমার ভয় করছে। নাজুলি রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। এবার নাজুলিকে বলা হচ্ছে 5তলা থেকে লাফ দিতে। নাজুলি বলেছে লাফ দিয়ে মরে গেলে মায়াকে কি দেখবে। তারা কিছুই শুনতে চাচ্ছে না। একটাই কথা, মায়াকে বাঁচাতে হলে লাফ দিতে হবে। দুজনকে হত্যা করে নিজেকে হত্যা করতে হবে, এমনটা শুরুতে বলেনি। ওই দিন খামে 2জন ছবি, একটা ফোন আর ব্লুটুথ দেওয়া হয়েছিল। ব্লুটুথের মাধ্যমে কিডন্যাপারের সাথে কথা বলে। শেষবারের মতো আমি আর আমার মায়াকে দেখতে চাই। ও কি বেঁচে আছে নাকি? যা বলছি চুপচাপ তা করো, নইলে মায়াকে মেরে ফেলবো। আমি শেষবারের মতো একটু দেখতে চাই। ঠিক আছে, যে ফোন তোকে দিয়েছি ওই ফোনে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নে। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করবি না, নয়তো তোর মেয়েকে শেষ। নাজুলি ফোন হাতে নিয়ে ভিডিওটা ওপেন করলো। চোখ বেয়ে পানি পড়ছে। মায়া চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে, চেহারার ভয়ের ছাপ। নাজুলি কাঁদছে, চোখ ঝাপসা ঝাপসা লাগছে। ফোন পকেটে ভরে নিল। সরি মায়া, হয়তো তোমাকে আমি বাঁচাতে পারবো না। কিডন্যাপাররা কি করেছে আর কি চাচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি যদি মরে যাই তাহলে তোমাকে লালন পালন করবে কে? বেঁচে থেকে তোমার মৃত্যু দেখতে পারবো না, তাই আমি না হয় আগে যাই। নাজুলি দুহাত ছড়িয়ে চোখ বন্ধ করে 5তলা থেকে ঝাঁপ দিচ্ছে। চোখের সামনে সব কিছু ভেসে উঠছে, সব স্মৃতি, সব আপনজনের চেহারা। নাজুলি 2 হাত মেলিয়ে চোখ বন্ধ করে ঝাঁপ দিল। 10 মিনিট পর নাজুলি জ্ঞান ফিরেছে। নাজুলি নিজেকে একটা ফোমের ওপর আবিষ্কার করলো। এর মানে সে বেঁচে আছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, সে বেঁচে আছে। নাজুলি 5তলা থেকে ঝাঁপ দিয়ে ফোমের ওপর পড়েছে। কিছুক্ষণ শুয়ে ভাবছে, এত বড় বিল্ডিং অথচ কেউ নেই, কাউকে মেরে দাফন করে রাখলেও কেউ জানবে না। মনে হয় বিল্ডিংয়ের মালিক এই বিল্ডিং খালি রেখে দিয়েছে। এক নজর চারপাশে চোখ বুলালো, মাথার উপর সূর্য, আশেপাশে কাকপক্ষীও নেই। নাজুলি উঠিয়ে নিজের ব্লুটুথটা কানে দিল আর নিজের ফোনটা চেক করে মুচকি হেসে সামনে হাঁটছে। গুড জব লাজলি, আমি তো ভেবেছিলাম তুমি পারবে না, কিন্তু না, তুমি তো দেখি অন্যের মেয়ের জন্য জীবনও দিতে পারো। যাই হোক, এখনো অনেক কিছু বাকি আছে নাজলি, ভেবো না তুমি বেঁচে গেছো। এত তাড়াতাড়ি তোমাকে মারবো, তোমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এটা একটা ছোট পরীক্ষা ছিল, নেক্সট চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় থাকো। হালকা হাসলো। এবার আমায় কোথায় যেতে হবে? অ্যাড্রেস দিয়ে দিন। নাজুলি হেঁটে যাচ্ছে আর ভাবছে ওই দিনের কথা, যেদিন মায়ের আসল বাবার সাথে দেখা। তার হত্যা, মায়াকে নিয়ে পালালো সব। ওদিন আসমা খালা আর ইশিতাকে বলেনি কোথায় যাচ্ছি। যখন রেল স্টেশনে বসেছিলাম, পাশে এক আপু ফোনে খবর দেখছিল। ব্রেকিং নিউজ, আজিজুল রহমানের মেয়ে আদ্রিতা রহমানকে হসপিটালে তার স্বামী মৃদুল হত্যা করে বাচ্চাকে নিয়ে পালিয়েছে। নিউজটা শুনে আপুর কাছ থেকে একটু দেখে চোখ কপালে উঠে গেল। আদ্রিতা আদিলের বড় বোন, তাকে নাজলি চেনে। তার উপর খুনি তো মায়ের বাবা। উনি কিভাবে মারতে পারে? উনাকে তো কতজন মিলে কুপিয়ে হত্যা করলো আর মায়াকে আমার কাছে দিল। উনি তো নিজের মেয়েকে বাঁচানোর জন্যই পালিয়েছে। পুলিশ কি করছে? এভাবে ভুল তথ্য কেন দিচ্ছে? আর আদিলের বাবা মা কি করছে? আদিলে বা কি করে? এখানে অনেক বড় রহস্য ঝামেলা আছে। তাই তো মায়াকে সবার আড়ালে দূরে নিয়ে গিয়েছিলাম। আদ্রিতা আপু খুবই ভালো এবং মিশুক প্রকৃতির মানুষ। তার মধ্যে কোনো অহংকার নেই। তার সাথে আমার 2বার দেখা হয়েছিল, একবার শপিং মলে আর একবার একটা রেস্তোরাঁতে। কিন্তু আসল ঘটনা হলো আদ্রিতা আপুকে কেন মারলো আর দোষ তার বরের উপর কেন আসলো আর মায়াকে কেন মারতে চাচ্ছে, এমন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আদিল মায়ার মামা হয়, তাই তো মামার কাছ থেকে বাবা বাবা গন্ধ আসে। অদ্ভুত ব্যাপার হলো মায়ার ভাই মামা, তার কাছ থেকে নাকি বাবা বাবা গন্ধ আসে। অনেক বলতে ইচ্ছে করছিল মায়াকে যে মায়া, এটা তোর বাবা, তুমি তাকে বাবা বলে ডাকো। কিন্তু
তার হলো কোথায়? সব কিছু এলোমেলো হয়ে গেল। ওই দিন মায়াকে বাঁচানোর জন্য আমি প্রথমে একটা ট্রেনে উঠি, তারপর 2টা স্টেশন পর নেমে আবার অন্য একটা ট্রেনে উঠি। এরপর মাঝ রাস্তায় ট্রেন থামলে হেঁটে কিছু দূর গিয়ে আরেক ট্রেনে উঠি। এইসব করে আমি চট্টগ্রাম গিয়েছি। সব ইনফরমেশন আমি ট্রেনে থাকা মানুষদের কাছ থেকে কথা বলে বলে নিয়েছিলাম, যাতে করে কেউ আমায় খুঁজে না পায়। তাই হয়তো নাজলিকে খুঁজতে মিস্টার সাইকো 4 বছর লাগিয়ে দিয়েছিল। নাজলি একটি পুরনো গোডাউনে দাঁড়িয়ে আছে। আশপাশে কিছু লোক মাস্ক পরে আছে, আর বড় এক গ্লাসের ভেতর বন্দি আছে ঈশিতা। হ্যাঁ, নাজলির বেস্ট ফ্রেন্ড ঈশিতা, যাকে গ্লাসের ভেতর রাখা হয়েছে, কিন্তু তার কাছে যেতে পারছে না। তেমনি আরেক গ্লাসে আছে আসপা খালা। দুইজন দুই পাশে দাঁড়িয়ে আছে, আর নাজলি চুপচাপ মাঝে দাঁড়িয়ে আছে। 20 মিনিট পর একজন লোক একটা রুমে ঢুকলো। তাকে দেখে নাজলি মোটেও অবাক হয়নি, স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। লোকটা আসলো আর একজন তাকে একটা চেয়ার দিল। সে বসে পায়ের উপর পা রাখলো। নাজলি, সুন্দর নাম। আমাকে দেখে কি খুশি হওনি মামনি? খুশি না হওয়ারই কথা, কারণ নিজের বাবার খুনিকে দেখে কি খুশি হওয়া যায়? আমিও তোমায় দেখে খুশি হইনি। কারণ কি জানো? হ্যাঁ, অবশ্যই জানো, বলার প্রয়োজন নেই। আর হ্যাঁ, তোমার সামনে এসেছি তারও কারণ আছে। তা হলো প্রতিটি মানুষের মৃত্যুর আগে সব রহস্য জানা উচিত। আমারও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর জানবো। তার আগে তোমাকে ছোটখাটো একটা পরীক্ষা দিতে হবে। আহা, ছাপ দেওয়া নয়, একদম ছোট্ট। মিস্টার আজিজুল রহমান ঠিকই বলেছেন। আপনাকে দেখে আমি অবাকও হইনি, খুশিও হইনি। যে নিজের মেয়ে আদ্রিতা ও মেয়ের বর মৃদুলকে মারতে পারে, সে আমার বাবাকেও মারতে পারবে। আর রহস্য প্লাস প্রশ্ন অনেক কিছুই বাকি আছে। সব রহস্য জানতে চাই। তার আগে এটা বলুন, আদ্রিতা আপুকে কেন মেরেছেন? সে তো আপনার মেয়ে। আপনি এত পাষাণ কিভাবে হতে পারেন? আহা মামনি, এত সহজে প্রশ্ন কেন করো? আমি এইখানের মেয়র, আমার মান সম্মান আছে। আর আমার মেয়ে হয়ে কিভাবে একটা এতিম লোক ক্লাস ছেলেকে ভালোবাসলো, তার উপর আমাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে। তন্ন তন্ন করে খুঁজেছি, তারপর একদিন খোঁজ পেলাম না হসপিটালে নাকি বাচ্চা হয়েছে। হসপিটালেই মেরে দিয়েছি ওকে, আর ওর পাপকেও মেরে ফেলতাম, কিন্তু ওই জানোয়ার মৃদুল সব কিছু নষ্ট করে দিল। বাচ্চাকে নিয়ে পালিয়ে একজনের হাতে সঁপে দিল। মৃদুলকেও আমার লোকজন হত্যা করে এমন জায়গায় রেখেছে, লাশ কোথায় আছে কেউ জানে না। পুলিশকেও কেস ক্লোজ করতে বলেছিলাম। আর তুমি আমার পাওয়ার সম্পর্কে কিছুই জানো না। আমার মায়াকে কেন কিডন্যাপ করে নিয়ে আসছেন? আর দোষ সাইকোর কেন ঘাড়ে চাপিয়েছেন? কেন? বাহ, সাইকোর জন্য এত দরদ? আর আমার ছেলে আদিল যে তোকে ভালোবাসে সেটার কি? নাজলি অবাক। আদিল ভালোবাসে আমাকে, এটা আপনি কিভাবে জানেন? আগে এটা বল, সাইকোটা কে? আর ওর সাথে কিসের সম্পর্ক তোর? সাইকো তোকে বারবার বাঁচায় কেন? আরে তোকে তো কবেই শেষ করে দিতাম। আমার ছেলেকে তোর সাথে কখনোই বিয়ে দিব না। তোর বাপ আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল। আমি তোর বাপের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছি। নাজলি কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে থেকে বলা শুরু করলো। হ্যাঁ, আমিও বলতে চাই। শুরু থেকেই বলি, আমি আর তোমার বাবা বন্ধু ছিলাম। আদিলের মা আর তোমার মা বান্ধবী ছিল। আমি তোমার মাকে পছন্দ করতাম, এটা তোমার বাবা জেনেও তোমার মায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে সবার অগোচরে বিয়ে করে। তোমার বাবা আমার কাছ থেকে সব সময় সব কিছু কেড়ে নিত। সবাই আমাকে তোমার বাবার নামে চিনত, আমার কোনো পরিচয় ছিল না। সবাই আমাকে নিয়াজ, নাজলির বাবার বন্ধু বলে চিনত। স্কুল কলেজ তোমার বাবা প্রথম হতো আর আমি দ্বিতীয়। তোমার বাবা আমার কাছ থেকে সব কেড়ে নিত, যা আমার প্রাপ্য ছিল। তোমার বাবাকে একেবারে না মেরে তিলে তিলে মারতে চেয়েছি, তাই তো ওকে বাড়ি ছাড়া করিয়েছি। আজ দেখো আমি কোথায়। আমার নাম ডাক অনেক, আমার অনেক টাকা, আমি দুনিয়ার সুখী মানুষ। কান্নায় ভেঙে পড়ল। এত কিছু জেনে গেছো, বাহ। আর তোর বাবা তোর বিয়ে ঠিক করে, আর আমি অনেক কিছু করেও তোর বদনাম করতে পারিনি। আমি চেয়েছিলাম তোর নাম খারাপ হলে তোর বাবার মান সম্মান যাবে, সাথে আদিলও তোকে ভুলে থাকবে। আদিলের রুমে তোর ছবি দেখে জেনেছিলাম তুই কে, তাই দিহানকে দিয়ে তোর কাছে পাঠিয়েছি। কিন্তু মাঝখানে এক সাইকো আসলো আর আমার কাজে বাধা দিল।
সাইকোর খোঁজ কোনোভাবেই পাইনি। সাইকো যখন দিহানকে ছেড়ে দেয় আমি ওকে উঠিয়ে মেরে ফেলি যাতে সাইকোকে তুমি খারাপ ভাবো, কিন্তু না, তুমি সাইকোকে কিছুই বলতে না। আর তোর বাবা তোর বিয়ে নিয়ে লেগে আছে, তাই ওকে মেরে ফেলি। চেয়েছিলাম সব দোষ তোর ঘাড়ে দেব, কিন্তু তার আগেই তুই হাওয়া হয়ে গেলি। তারপর যখন লোকদের কাছে জানতে পারি একটা মেয়ে আদ্রিতার বাচ্চাকে নিয়ে পালিয়েছে, তখন আমি নিজেই নাজলির সব ইনফরমেশন বের করে প্রথমে ঈশিতাদের বাসায় যাই। হুমকি ধমকি দিয়েও তোর খোঁজ না পেয়ে চলে আসি। পরের দিন ওরা সপরিবার গায়েব, বাকি থাকে আসমা। ইনি তো আমার খুব কাছের মানুষ, তাই না আসমা? আসমার দিকে তাকিয়ে হাসি দিল। নাজলের চোখ বেয়ে পানি পড়ছে। একটা মানুষ কতটা নির্দয় আর খারাপ হতে পারে তা আজিজুল রহমানকে না দেখলে জানতাম না। নাজলি আসমা খালার দিকে একবার তাকালো। আসমা খালাকে এত বছর আপনি বন্দি করে রেখেছিলেন কেন? আর আসমা খালাকে আপনি চিনলেন কিভাবে? আসমা হলো আমার ফুফাতো বোন। আমার মা আসমাকে নিয়াজের বাড়িতে কাজের জন্য পাঠায় যাতে আমি তোর কোনো ক্ষতি করতে না পারি। আসমা নিজের সংসার ঠিকাতে পারেনি, অন্যের সংসার বাঁচানোর জন্য চলে গিয়েছে। তুই এলাকা ছাড়ার পর আমি জেনেছি আসমা তোদের বাড়িতে, তাই ওকে উঠিয়ে নিয়ে আসলাম। আসমা মুখ খুলতে রাজি না। তোকে অনেক খুঁজেছি, পাইনি, আর আজকে ঈশিতাকে উঠালাম। খুব সুন্দর করে ব্যস্ত রাতে নিজের স্বামী বাচ্চাকে নিয়ে খাবার খাচ্ছিল, তুলে আনলাম। এদের কেন রেখেছেন? আর আমার মায়া কোথায়? তোর নাগর সাইকো মায়াকে বাঁচিয়ে নিয়ে গেছে, তাই এদের এখানে নিয়ে আসছি। কারণ তুই আমার জন্য বিপদ। তুই আমার ছেলেকে সব বলে দিলে আমার ছেলে আমাকে ঘৃণা করবে। আমার ছেলে আমার সব আদিলের জন্য সব করতে পারি। যদি আদিল সব জেনে যায়? নায়া জানবে না, জানার কোনো রাস্তায় রাখবো না। দাঁড়িয়ে গেল। এই তোরা নিয়ে আয়, আসল তামাশা এখনো বাকি। লোকরা ফের বলল। নাজলি ভাবছে আসল তামাশা কি হতে পারে। নাজলি দেখলো কিছু লোক গরম গরম কয়লা নিয়ে এসে নিচে রাখছে। প্রচন্ড তাপ বের হচ্ছে। লোকগুলো রেখে জায়গা মতো দাঁড়িয়ে গেল। নাজলি, নতুন চ্যালেঞ্জ। তোমার মধ্যে মানবতা অনেক, তাই তো অন্যের মেয়েকে বাঁচানোর জন্য কত কিছু করলা। তো এবার না হয় তোমার ঈশিতা আর আসমা খালাকে বাঁচানোর জন্য কিছু করো। নাজলি একবার ঈশিতা আর আসমার দিকে তাকালো। ওরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টি হয়তো বলছে, নাজলি আমাকে বাঁচাও, তুমি আমাদের শেষ রাস্তা। নাজলি মনে সাহস জাগিয়ে অনেক চিন্তা করে বলল, আমি রাজি। তার আগে কি প্রমাণ আছে যে ওদের পরে ছেড়ে দিবেন? আজিজুল রহমান নিজের কথা কখনো ফেলে দেয় না। এখন তুমি এই গরম গরম কয়লার উপর দিয়ে হেঁটে হেঁটে সামনে আসবা, তাও খালি পায়ে। নাজলি স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলে এক পা দুই পা করে সামনে করছে। কয়লার সামনে এসে পা বাড়াবে, তখনই কেউ একজন নাজলিকে থামিয়ে দিল। নাজলি, কয়লার উপর পা রাখবে না। সবাই গেটে তাকিয়ে দেখে মিস্টার সাইকো দাঁড়িয়ে আছে। নাজলি মুচকি হাসলো। সাইকোর লোকজন আজিজুলের লোকজনকে ধরে রেখেছে। সাইকো হেঁটে হেঁটে নাজলির পাশে এসে দাঁড়ালো। নাজলি হেসে আজিজুলের দিকে তাকালো। কে তুই, আর আমার কাজে কেন বাধা দিলি? দেখতে চান তো কে উনি? মিস্টার সাইকো এবার মাস্কটা খুলে ফেলুন। সাইকো হুডি খুলে সাইডে রাখলো, তারপর মুখের মাস্ক খুললো। আজিজুল অবাক চোখে তাকিয়ে আছে। এই সেই সাইকো? কিভাবে হতে পারে? সে সাইকো কিভাবে? আজিজুল রহমান অবাক হয়ে তাকিয়ে আছে। তিনি বাকরুদ্ধ। তার সামনে দাঁড়িয়ে আছে মিস্টার সাইকো। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। প্রচন্ড চিন্তায় কপালে ঘাম জমে আছে। এর মানে এতদিন যাকে নাজলের মিস্টার সাইকো ভেবে এসেছে সে আর কেউ নয়, তারই সন্তান, তার আদরের একমাত্র ছেলে আদিল রহমান। তিনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। নিজের জালে নিজেই ফেসে গেল। নিজের এত বছরের গোপন সত্য এভাবে নিজের ছেলের সামনে চলে আসবে ভাবতে পারছে না। অবাক হচ্ছেন তাই না মিস্টার আজিজুল রহমান? ইনি হলেন আমার মিস্টার সাইকো প্লাস লাভার, আমার সাইকো লাভার। নাজলি আদিলের দিকে তাকালো। আদিল অবাক চোখে নাজলের দিকে তাকিয়ে আছে। আজিজুল রহমান ঘটনাকে ঘুরাবে কিভাবে তা চিন্তা করছে। আদিল বাবা, এই মেয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, আমাকে ফাঁসিয়েছে। জানো, এই মেয়ে তোমার বোন আদ্রিতাকে মেরে ফেলেছে, আর বোনের মেয়েকেও নিয়ে পালিয়েছে। সব ওর বাবা করিয়েছে। সত্যি আদিল, বিশ্বাস করো। একদমই বলে ফেলল মিস্টার আজিজুল রহমান। আজিজুল অবাক, কারণ এই প্রথম তার ছেলে তার নাম ধরে কথা বলছে। আপনি কি ভেবেছেন আপনি যা বলবেন আর আমি তা অন্ধের মতো বিশ্বাস করব? আরে আমি আপনার ব্যাপারে সব জানি। আপনি কি করেন, কি করেছেন, কি করবেন সব। আমি আদিল রহমান ভুল মানুষের সঙ্গ দেই না। আর আপনার বানোয়াট কাহিনী
অন্য কাউকে শোনাবেন, আমাকে না। পকেটে হাত দিয়ে আজিজুল রহমান ছেলের এই রূপ দেখে অবাক। এমনভাবে তার ছেলে কখনো কথা বলেনি। সব এই নাজলির দোষ। আচ্ছা মানলাম, আমার একটু ভুল হয়েছে। চলো সব ভুলে নতুন করে শুরু করি। নাজলিকে বিয়ে করে নিজের কাছে রাখো, আমার কোনো সমস্যা নেই। চলো আমরা একসাথে বাসায় যাই। নাজলি চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিল আজিজুল রহমানের কথা শুনে হো হো করে হেসে দিল। একটু ভুল, সিরিয়াসলি একটু ভুল। আপনার কাছে এত কিছু একটু সামান্য ভুল মনে হচ্ছে? আরে আজিজুল রহমান, আপনি ভুল নয়, পাপ করেছেন, পাপ। আজিজুলের ছেলে এমন রূপ ও চিৎকারে ভয়ে কেঁপে উঠল। আদিল বাবা, আমার কথা শোনো, আমি তোমার বাবা হই। বাবা? কেমন বাবা যে নিজের মেয়েকে মেরে ফেলে? আজিজুল রহমান, আপনার ইগো এতই বেশি যে আপনি কিছু পাওয়ার জন্য সব কিছু করতে পারেন। মানুষকে খুনও করতে পারেন। দিহানকে খুন করেছেন, নাজলির বাবাকে, সাথে আদিতা আপুকেও খুন করেছেন। কেন আজিজুল, কেন করলেন? কেন কেড়ে নিলেন আমার বোনকে? আপনার মধ্যে অহংকার, হিংসা এত বেশি যে আপনি সর্বনিম্ন কাজও করতে পিছপা হন না। আপনি নিজেকে মানুষের আড়াল করে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও আমার সামনে তা করতে পারেননি মিস্টার আজিজুল রহমান। আমি আপনার ব্যাপারে সব জানি, সব। মানে কি বলতে চাচ্ছ? বলবো বলে আমি সবই বলবো। আজ এখানে এসেছে এসব বলার জন্য। শুরু থেকেই না হয় বলি, নিয়াজ খান ও আজিজুল রহমান দুই বন্ধু ছিল। নিয়াজ খানের দুই বোন ছিল। বড় বোনের বিয়ে হয়ে গেছে, ছোট বোন পড়াশোনা করে। ছোট বোনের একটা বান্ধবী ছিল যার প্রেমে হাবুডুবু খেত আজিজুল রহমান আর নিয়াজ খান। সেই মেয়ে নিয়াজ রহমানের ব্যক্তিত্ব দেখে তাকে পছন্দ করে, বিয়ে করে। এতে আজিজুল রহমান ক্ষিপ্ত হয়ে নিয়াজ খানের বোন নিয়তি খানকে জোর করে তুলে বিয়ে করে। তারপর শুরু করে গুটিবাজি, যার ফলে নিয়াজ খানের সাথে তার পরিবারের সম্পর্ক শেষ হয়। আর নিয়াজ খান ঢাকায় চলে আসে, তার স্ত্রীকে নিয়ে সুখে ছিল। সমস্যা এক জায়গায়, আজিজুল রহমান সেই এলাকার মেয়র হয়ে নানান ধরনের চাল চালতে থাকে না। নিয়াজ খান টের পেয়ে যায়। একসময় আজিজুল খান নিষ্ঠুরের মতো নিয়াজ খানের স্ত্রীকে অপারেশন থিয়েটারে হত্যা করে। আর সে আজিজুল রহমান সম্পর্কে আমার বাবা হয়, নিয়াজ খান আমার মামা হয়। মামা, এর মানে আপনি আমার ফুপাতো? অবাক হয়ে। হ্যাঁ, এটাই সত্যি নাজলি। আমার মা তোমার ফুপি মা হয়। আমার মাকে জোর করে প্রতিশোধ নেওয়ার জন্য আজিজুল রহমান বিয়ে করে। আজিজুল এতক্ষণে আদিলের কথা শুনছিল। এইসব তোমাকে কে বলেছে? আর তুমি জানলে কিভাবে এইসব? বলার সাহস কার হয়েছে? আমার মিস্টার আজিজুল রহমান। মহিলা কণ্ঠ। আম্মু, তুমি এখানে? নাজলি আদিলের কথা শুনে নাজলি মহিলার দিকে তাকালো। তাকে দেখে বেশ অবাক হলো। চোখ ছলছল করছে, একদম তার বাবার মতো। ভাই বোনের চেহারা একদম সেম, চোখগুলো একই রকম। নিয়তি খান এসে নাজলিকে জড়িয়ে ধরলো। নাজলি মা আমার, কেমন আছো? আমি তোমার পুপি। কাঁদতে কাঁদতে নাজলিও কাঁদছে, কান্নার কারণে কথাও বলতে পারছে না। ফুপি মা, আমি শুরু হয়ে গেল নতুন তামাশা। তোকে না বলেছি এইসব কাউকে বলতে না। তুই কিভাবে এইসব বলে আমার ছেলেকে আশ্রয়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছিস? তোকে তো আমি। খবরদার আমার ফুপি মাকে যদি কিছু বলেন। এতক্ষণ চুপ ছিলাম বলে ভাববেন না নারীরা অসহায়। আপনি একজন নারীর ঘরে জন্ম নিয়েছেন, প্রেমেও নারীর উপরেই পড়েছেন, বিয়েও নারীকেই করেছেন। আর নারী জন্ম নিলে সে বোঝা কিভাবে হয়? নারী বোঝা হলে আপনার কোনো অধিকার নেই কোনো নারীকে ভালোবাসার, কোনো নারীকে বিয়ে করার, কোনো নারীর সাথে কথা বলার। আপনার কন্যা সন্তান হওয়ায় আপনি তাকে এইভাবে শাস্তি দিলেন। মেয়েদের নাকি বাবারা অনেক ভালোবাসে, অথচ আমরাই বাবার কাছ থেকে ভালোবাসা পেলাম না। দূর, আপনার সাথে কথা বলে আমি নিজেকে সাথে নারী জাতিকেও অপমান করব। নাজলি আদিলের দিকে ঘুরলো। আদিল, অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার দাদা বাড়ির কোনো একজন সদস্যকে মিলিয়ে দেওয়ার জন্য। আপনি বলুন তারপর কি হয়েছে? আদিল নাজলির চোখের দিকে তাকিয়ে হালকা হাসলো, আবার বলা শুরু করলো। আমার মাকে সব সময় শাসিয়ে রাখতো আজিজুল রহমান, এমনকি নিজের মাকেও নিজের কাছে রাখতো না। যখন দাদিকে আম্মু বলল সব কিছু যে ভাবিকে মেরে ফেলার প্ল্যান করছে, তখন দাদি নাজলির মায়ের নিরাপত্তার জন্য আসমা আম্মুকে পাঠায় নাজলিদের কাছে। কিন্তু নাজলির মাকে বাঁচাতে পারেনি, কিন্তু নাজলিকে লুকিয়ে রেখেছিল। আমার মাকে প্রচুর মারতো, অনেক অত্যাচার করেছে। যখন আমার বড় আপু হয়েছিল তখন আজিজুল আপুর চেহারাও দেখেনি, এমনকি ওই অবস্থায় আম্মুকে মারধর করেছিল। আমি হওয়ার পর পুরো এলাকা মিষ্টি খাইয়েছে। ছোটবেলা থেকেই দেখতাম বাবা আমাকে অনেক আদর করতো, কিন্তু আপুর সাথে কথাই বলতো না। আমার কিছু হলে অস্থির হয়ে যেত, আপুর কোনো কিছু হলে তাকে মারধর করতো। এসব দেখতে দেখতে আমি জোর করে মায়ের কাছ থেকে সবকিছু জেনেছি। আর সেদিন আদিল আমাকে একটা মেয়ে ছবি দেখায়, সাথে তার বাবারও। ওই দিন আমি জানলাম তুমি আমার ভাইয়ের মেয়ে।
নাজলির গাল বেয়ে পানি পড়ছে। তো সবই জেনে গিয়েছো। তাহলে সাইকো সাজার ব্যাপারটা কি? কেন? আর নাজলি কিভাবে জানলো তুমি সাইকো? নাজলি চোখের পানি মুছে বলল, অনেক চালাকি করে তো সব দোষ আমার সাইকোর ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু একটা ভুল করে ফেলেছিলেন। দিহান মার্ডার কেসে প্লাস আরও কয়েকটা মার্ডার কেস আমি নিউজে দেখেছিলাম, সবগুলো একই স্টাইলে করা, তাই আমার খটকা লাগলো। সাইকোর সাথে দেখা হওয়ার আগেই এমন স্টাইলে মৃত্যু হচ্ছে, এর মানে কিছু তো একটা মিসিং। আমি সাইকোকে কখনো কিছু জিজ্ঞেস করিনি, এমনকি বাবার মৃত্যুরও একই স্টাইলের হওয়া বুঝে গিয়েছিলাম খুনি অন্য কেউ। ওই দিন যখন মৃদুলকে হত্যা করা হচ্ছিল তখন জানলাম যে এরাই দিহান আর বাবাকে মেরেছে। আমি মায়াকে নিয়ে তো চট্টগ্রামে গিয়েছিলাম, কিন্তু সেখানেও আপনারা আরেকটা ভুল করেন। মায়াকে কিডন্যাপ করে সব দোষ সাইকোর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু একটা ছোট্ট ভুলে ধরা খেয়ে যান। তা হলো সাইকো চিঠি লেখার পর নিচে যা লিখতো তা আপনারা সঠিকভাবে কপি করেননি। আদিল শেষে ইতি নাজলির মিস্টার সাইকো লিখতো, কিন্তু আপনারা শুধু মিস্টার সাইকো লিখেছেন, তাই আমি বুঝে গিয়েছি। কিন্তু কিভাবে? আমার কথা শেষ হয়নি। আমি ঢাকা আসার পর বাসায় গিয়ে একটা খাম পাই, তাতে আদিলের নাম্বার প্লাস ঠিকানা ছিল। আমি আদিলের কাছে গিয়ে 2 ঘন্টা পর বাসায় আসি। আমার তখনই খটকা লেগেছিল যখন আজিজুল রহমান আমাকে চট্টগ্রাম থেকে জলদি ঢাকায় আসতে বলেছিল। আমি এসে আগে নাজলির জন্য খাম রেখে যাই, এরপর বাকিটা যা হবে তাই হলো। নাজলি আদিলের ঠিকানায় পৌঁছে গেল। মিস্টার সাইকো আমাকে কেন ডেকেছেন আর আমার মায়া কোথায়? মায়া কোথায় মানে কি? মায়া তো তোমার সাথে থাকার কথা। ও শিট, এর মানে তাকে আমি ছাড়বো না। নাজলি কি হয়েছে সব আমায় বলো। একে একে তো সব বললো। মিস্টার সাইকো আরেকটা কথা বলতে চাই, তা হলো মায়ার আসল মা আমি নই, আজিজুল রহমানের মেয়ে আদ্রিতা রহমানের মেয়ে মায়া। আদিল হলো মায়ার মামা। সাইকো অবাক হয়ে 5 মিনিট তবদা লেগেছিল, তারপর আস্তে আস্তে তার মাস্ক আর হুডি খুলে নিচে বসে পড়লো। নাজলি অবাক হয়ে তাকিয়ে আছে। আদিল? নাজলি বসে পড়লো আদিলের পাশে। আদিল, আপনি মিস্টার সাইকো কিভাবে আর কেন? আর নাজলি, আমি তোমাকে এখন সব কিছু বলবো না, তার আগে এটা বলি যে মায়ার অনেক বড় সমস্যা আছে। আমার বাবা মায়াকে মেরে ফেলবে, তাই কিছু করতে হবে। আপনার বাবা মানে? আর মায়ার সাথে দেখা হওয়ার পর তাই ভাবি ওর সাথে কেন এত টান অনুভব হয়। মায়া যে আমার বোনের মেয়ে, আদ্রিতা আপুকে বাবা মারিয়েছে এটা শিওর। তাই নাজলি যা করবা সাবধানে করবা। এই ফোনটা রাখো, আমি তোমাকে ট্র্যাক করব। আর ওরা তোমাকে ফলো করবে, সাবধানে সব করে ওরা যা বলবে আমাকে তা পাঠাবে, ঠিক আছে? এখন বাসায় যাও। বাসার বাহিরে ওরা ওত পেতে আছে, একটা ইনফরমেশন আমাকে দিবা। আর সাবধানে, আমি মায়াকে খুঁজছি। ঠিক আছে। নাজলি চলে যেতে গিয়েও আবার ফিরে আদিলকে জড়িয়ে ধরলো। ব্যাপারটা হঠাৎ হওয়ায় আদিল অবাক হয়ে গেল। নাজলি আদিলকে ছেড়ে গালে নিজে ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে গেল। আদিল সেখানেই ফ্রিজ হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়েছিল। এর মানে মায়াকে আদিল বাঁচিয়ে নিয়ে গিয়েছে। আর যাই হোক না কেন, নাজলি দুইজনের খুনের অপরাধে জেলে যাবে। নাজলিকে কখনো আমাদের বাড়ির পুত্রবধূ করব না। আপনার বাড়ি না করলেও আমার বাড়ি আমার ছেলের পুত্রবধূ করব। কোন অপরাধের কথা বলছেন আঙ্কেল? আপনার বোনের 2 ছেলে, আরহাম চৌধুরী আর আরনাব চৌধুরী নাকি, যাদের আপনি মারার জন্য আমাকে ব্ল্যাকমেইল করেছেন আর তাতে সফল হয়েছেন। 1 তীরে 2 নিশানা। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ফুফাতো ভাই আরহাম ও আরনাব একদম ঠিক আছে। বলে রাখি, আপনি যে গান নাজলিকে দিয়েছিলেন তা বদলে নকল গান আমি নাজলিকে দিয়েছি। ভাইদের বলে দিয়েছি নাটক করতে। কেমন মানুষ আপনি! নিজের বোনের ছেলেরা এগিয়ে যাচ্ছে তা দেখে হিংসা হয়ে ওদের দুনিয়া থেকে ওঠানোর প্ল্যান করছেন। অন্যের সামলা আপনি দেখতে পারেন না, এই কারণে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আপনি নিঃস্ব হয়ে গেলেন মিস্টার আজিজুল রহমান। আর আপনার সব প্ল্যানের ইনফরমেশন আমাকে নিলয় আজিজুলের বডিগার্ড দিত। বিশ্বাসঘাতক! তোকে তো! রেগে নীলয়ের কলার ধরতে নিল। খবরদার মিস্টার আজিজুল রহমান, আমার বন্ধুকে হাতও লাগাবেন না। সব প্ল্যান আমি করি। আমাদের সাথে টিভি চ্যানেলের লোকেরাও ছিল, তারা আমাদের হেল্প করে। মিস্টার আজিজুল রহমান, পাওয়ার আপনার কাছে না, আমার কাছেও আছে, কিন্তু পাওয়ারের ভুল ব্যবহার আমি করি না। আপনার ছেলে হয়েও আজ আপনাকে বাবা বলতে আমার ঘৃণা করছে। আজ আপনার মান সম্মান, টাকা সব শেষ আজিজুল রহমান, আপনার সব শেষ। আজিজুলের ছেলে মুখে এসব কথা শুনে নিচে বসে পড়ল। খারাপ মানুষের ফল এমনই হয়। একদিন আল্লাহ তার বিচার দুনিয়াতেই দেখিয়ে দেয়। অহংকার পতনের মূল কারণ আজ প্রমাণ হলো। আর আদিলের লোকজন আজিজুলের লোকদের নিয়ে গিয়েছে। নিলয় আসমা ঐশিতা খালাকে বের করে বাইরে নিয়ে গিয়েছে। আদিল ওর মা আর নাজলির কথা বলছে। কিছুক্ষণ পর পুলিশ আসবে। আচ্ছা, মায়া কোথায় আদিল? মায়া গাড়িতে আছে, আমি নিয়ে আসছি। খুব তো আমার উপর অত্যাচার করেছিলেন, এর শোধ আমি তুলবো।
আদিল হালকা হাসলো। হঠাৎ করে গুলির শব্দে আদিল অবাক হয়ে গেটের দিকে তাকালো। রজনী গান ধরে পরপর গুলি করলো। আদিল সামনে তাকিয়ে দেখলো নাজুলির পেটে ক্ষত, তা দিয়ে রক্ত পড়ছে। মুহূর্তের মধ্যে নাজুলি মাটিতে লুটিয়ে পড়লো। পিটপিট করে তাকিয়ে আছে আদিল, নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আম্মু বলে চিৎকার দিয়ে মায়া দৌড়ে নাজুলির দিকে আসছে। আজিজুল ব্যাপারটা দেখে খুশি হয়ে দাঁড়ালো। রজনী আজিজুলের পাশে দাঁড়ালো। আম্মু আম্মু এই দেখো আমি এসে গেছি। মায়ার ডাকে আদিলের ধ্যান ফিরল। নিয়তি দৌড়ে নাজুলের কাছে আসলো। নাজুলি মায়ের দিকে চেয়ে আছে। আদিল রজনীর দিকে তাকালো। ওয়েল ডান রজনী, এই প্রথম কোনো ভালো কাজ করেছ। এর আগে তো নাজলির আব্বাকে বলে ঝামেলা পাকিয়েছিলে, এবার ভালো কাজ করলে। তোমার মতো মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্য। ওই নাজলি না? আদিলের সারা শরীর বরফ হয়ে আছে। নাজুলির কাছে যাওয়ার শক্তি পর্যন্ত নেই। নাজুলি মায়ের হাত দুটি ধরল। মায়া, ইনি হলেন তোমার বাবা। আদিলকে ইশারা করে বলেছিলাম না যেদিন তোমার বাবা আসবে ওই দিন তোমার আম্মু ঘুমিয়ে যাবে। আমার আজ অনেক ঘুম পাচ্ছে। আদিলকে উদ্দেশ্য করে, তুমি এত পচা কেন? এত দেরি করলে কেন? আমি বলেছিলাম না আম্মু উনি বাবাই, বাবা বাবা গন্ধ আসে। নিয়তি কাঁদছে। আদিল তাড়াতাড়ি নাজুলের কাছে গিয়ে শার্ট খুলে পেটে বেঁধে করে তুলে নিল। আদিল পা বাড়াবে, আজিজুল বলল, খবরদার এই মেয়েকে কোথাও নিয়ে যাবে না, নইলে মায়াকে গুলি করে দেব রজনী। রজনী অবাক হয়ে কি যেন বলছে। আঙ্কেল, এমন ছোট বাচ্চাকে আমি কেন গুলি করব? আমি আদিলকে ভালোবাসি, তাই নাজলিকে মারলাম। আর এই পিচ্চিকে মারবো কেন? আমার মধ্যে মানবতা আছে, আমি কোনো খুন করি নাই আঙ্কেল। অনেক কথা শিখেছিস, তুই না মরলেও আমি মারব। রজনীর হাত থেকে গানটা ছিনিয়ে নিয়ে দুটি গুলির আওয়াজ আসলো। আদিল কিছু বলবে, নাজলি বেহুশ হয়ে গেছে, কোনো মতো শ্বাস চলছে। নিয়তি মায়াকে কোলে নিয়ে রেখেছে। মায়া ভয়ে চুপচাপ। মাটিতে পড়ে আছে আজিজুল রহমানের মৃতদেহ। রজনীকে পুলিশ কনস্টেবল ধরে রেখেছে। একজন বয়স্ক মহিলার হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ এসে আজিজুলের লাশ নিয়ে যাচ্ছে। আমি রুশানী রহমান, আজিজুল রহমানের মা। এমন ছেলে জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছি, তাই সেই ভুলের সমাধান আজ করলাম। এটাই অনেক আগে করা উচিত ছিল। মা, আপনি এটা কি করলেন? বৌমা, আমার ক্ষমা করো, অনেক আগে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এই জানোয়ার কত কত মানুষের জান কেড়ে নিয়েছে। আদিল নাজলিককে হসপিটালে নিয়ে যাও, ওর অবস্থা খারাপ। আমি আসি। রুশানী পুলিশের সাথে চলে গেল হাসপাতালে। ডক্টর, নার্স, প্লিজ হেল্প মি। নাজলি চোখ খোলো। তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না নাজলি। উঠো নাজলি, উঠো। তুমি না উঠলে আমি তোমাকে শাস্তি দিব নাজলি। নাজলিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। আদিল বাইরে দাঁড়িয়ে কাঁদছে। 4 বছর পর তাদের মিল হতেও হলো না। নাজলি কি সবাইকে ছেড়ে চলে যাবে? আদিল যে নাজলির সাইকো, ওকে একা করে চলে যাবে? আদিল বাইরে বসে পড়ল। নিয়তি, আসমা, ঈশিতা দাঁড়িয়ে আছে। একটা ছেলে কতটা আঘাত পেলে কাঁদে তা আজ বুঝতে পারছে। নিয়তি নিজের ছেলের কষ্টটা নিতে পারছে না। মায়া তো আম্মা করে কাঁদছে। কি হবে নাজলির সাথে 2 মাস পর? বাবাই, এটা আমরা কোথায় এসেছি? এটা আমরা তোমার মামুনির কবর এসেছি। এখানে তোমার মামুনি ঘুমাচ্ছে। কেন এখানে ঘুমাচ্ছ? মামুনিকে বলো আমাদের বাসায় চলে আসতে। মামুনি আসবে না মায়া, তোমার মামুনিকে আল্লাহ ভালোবাসে তাই তার কাছে রেখে দিয়েছে। আদিল ও মায়া পাশে তাকিয়ে দেখলো। আদিল একটা হাসি দিল। নাজলি এত দেরি হলো কেন? একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আসলে পার্লারে অনেক ভিড় ছিল। মায়া, খেয়েছো তুমি? হ্যাঁ, সব খেয়েছি। আমি জানো, আজকে আমি সব দুধ বাবের আগেই খেয়ে ফেলেছি। হাসি দিয়ে। আরে বাহ, আমার মায়া তো দেখি অনেক ভালো। যাক, চলো এবার যাওয়া যাক। আর মায়া, এখানে তোমার আদ্রিতা মামুনিকে দেখতে আসলা, তাই তো? হ্যাঁ, কিন্তু মামুনি তো আমার সাথে দেখা করলো না। মামুনি এখন ঘুম। নাজলি আদিলের দিকে তাকালো। আদিলের চোখ ছলছল করছে। হয়তো বোনের কথা অনেক বেশি মনে পড়ছে। আসবে, একদিন আসবে। তুমি বড় হও। আদিল, চলো, অনেক কাজ বাকি। আমাদের বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। হ্যাঁ চলো। 3 জন হেঁটে যাচ্ছে। মায়া অবশেষে ওর মা বাবাকে পেয়েছে। আসল মা বাবার কথা কোনোদিন জানতে দিবে না নাজলি। মায়া আর নাজলি কথা বলছে। আর আদিল ভাবছে ওই দিন ঠিক সময় রক্ত না পেলে হয়তো নাজলিকে বাঁচানো যেত না। আজ নাজলি ওর কাছে। 7 দিন পর নাজলি পুরোপুরি ওর হয়ে যাবে। মনে পড়ে গেল 2 মাস আগের কথা, যখন নাজলিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল।
প্রচুর রক্তক্ষরণে যখন অবস্থা অনেক খারাপ ছিল, কোথায় রক্ত পাওয়া যাচ্ছিল না, সব রাস্তা বন্ধ ছিল, আদিল দিশেহারা হয়ে গিয়েছিল, তখনই আল্লাহর রহমতে ব্লাড ডোনার পেয়ে গিয়েছিল। 2 বান্ধবী নাকি 2 ব্যাগ রক্ত দিয়ে গিয়েছে। তার এই কাজে তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে আদিল। এরপর নাজেলি ঠিক হয়ে যায়, নাজলিকে বাসায় আনা হয়। নাজলি পুরোপুরি সুস্থ হওয়ার পর বাকি অনেক রহস্য যা নাজলির অজানা ছিল তা জানতে পারে। নাজলির ফুফু নিয়তি জানায়, যখন নাজলি মাকে বিয়ে করে তারপর যখন প্রথম বাচ্চা নাজলির মায়ের পেটে আসে, তখন আদিলের বাবা নাকি বাচ্চা নষ্ট করিয়ে দেয়। পরপর 2 বার মিসক্যারেজ করার পর ডাক্তার জানায় নাজলির মা নাকি কখনো মা হতে পারবে না। তখন নিয়াজ আর তার পরিবারের অন্ধকার নেমে আসে। আর এদিকে আজিজুলের প্রথম মেয়ে আদ্রিতা হয়, আর 2 বছর পর আদিল হয়। আদিলের যখন 5 বছর তখন নাজলি পেটে আসে। এরপর এই খবর যখন নিয়তি পায়, সেই তার শাশুড়িকে জানায়, আর তার শাশুড়ি রুশানির রহমান তার ভাইজি আসমাকে পাঠায়। তাই নাজলি পৃথিবীর আলো দেখতে পেয়েছিল, কিন্তু মায়ের আদর আর মায়ের চেহারা দেখার সৌভাগ্য হয়নি। নিয়াজ স্ত্রীর মৃত্যুর শোকে পাথর হয়ে গিয়েছিল, তাই বাড়িতে কম থাকতো, যাতে করে নাজলির মায়ের কথা কম কম মনে পড়ে। এসব শুনে নাজলি অনেক বেশি কষ্ট পেয়েছিল। একবারও বাবার কষ্টটা সে বুঝতে পারেনি। 7 দিন পর আজ নাজলিও আর আদিলের বিয়ে। মায়া মনে হয় একমাত্র বাচ্চা যে কিনা নিজের মা বাবার বিয়ে খাবে। আসলে আসল মা বাবা না হলেও আপন মা বাবা থেকে কম নয়। হয়তো আদ্রিতাও খুশি হচ্ছে নিজের মেয়েকে খুশি দেখে। নাজলি বসে বসে ঈশিতার সাথে গল্প করছে, হঠাৎ পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো। নাজলি ভয় পেয়ে পেছনে ফিরে দেখে, হেসে ওদের জড়িয়ে ধরলো। হায়াত আপু কেমন আছো? আয়াত আপুর কি খবর তোমার? আমাদের খবর একদম টেস্টি মিষ্টি। তুমি বলো তোমার কি খবর? খবর টবর রাখো, আগে বলো আমি ছেলে পক্ষ থাকবো নাকি মেয়ে পক্ষ? মেয়ে পক্ষই থাকো, কেননা আমার শরীরে তোমাদেরই রক্ত। হ্যাঁ, থাকবো না কেন? আমাদের ছোট বোনের বিয়ে বলে কথা। ইস্যু বেবি, চলো আদিল ভাইয়ের জুতার উপর হামলা করব। আর আয়াত তুই নাজলির সাথে থাক। অফো তুইও না, এখনো জুতা চুরি করা লাগবে। আর হাম ভাইয়া কি তোরে জুতা কিনে দেয় না নাকি? না দেয় না, জানোই তো আমাদের নীলবাবু অনেক কিপটা। হায়াত পাশ ফিরে দেখে আরহাম পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চেহারার রাগী ভাব। এদিক ওদিক তাকিয়ে, মানে কে কিপটা? আমি কিপটা? আপনাকে কি কেউ কিপটা বলতে পারে বলেন? আপনি কত ভালো। আরহামের কাছে গিয়ে গাল হালকা টেনে হায়াতের এমন কাজে হায়াত হেসে কুটি কুটি। নাজলিও হাসছে। কি বললে আমি পাগল? আমার হাসি পাগলের মতো? ছি ছি ছি, কেমন বর আমার। আমারও একই কথা, এটা বিয়ে বাড়ি, আমাদের বেডরুম না যে তুমি আমাকে কথা শোনাবে আর আমি চুপচাপ শুনবো। ভ্রু কুচকে আয়াত রাগী চোখে তাকালো। আরহাম, হায়াত ও আরনাব, হায়াতের মধ্যে এমন খুনসুটি ঝগড়া চলছে। আদিল নাজলি পাশে এসে দাঁড়ালো। কি দেখছো এমন করে? তোমার ফুফাতো ভাই অনেকগুলো, কত লাকি তাই না? এত ভালো দুজন জীবন সঙ্গী পেয়েছে, ওদের ঝগড়ার মধ্যেও ভালোবাসা প্রকাশ পায়। আসলেই। আর ভাবি দুজন এত ভালো কেন জানো? ওই দিন ভাবিরা সঠিক সময় রক্ত না দিলে হয়তো কি যে হতো। এই কথাগুলো বলতে আদিলের গলা আটকে যাচ্ছে। নাজলি আদিলের দিকে চেয়ে, থাক না ওসব কথা। আর ধন্যবাদ আপনাকে, আপনার ভাই ভাবি এত ভালো যে আমাকে নিজেদের বোন বানিয়েছে। এমনকি আমাকে নিয়েও ঝগড়া শুরু করে দিয়েছিল, আমি কার বোন, ভাবিদের নাকি ভাইদের। এরপর নাজলিও আদিল একে অপরের দিকে তাকে হেসে দিল। এদিকে নিশান সেই কখন থেকে মায়ার ড্রেস ধরে ওর পিছু পিছু হাঁটছে। মায়ার হাত ধরেই টেনে নিয়ে গেল। নিশান ও মায়া বসে বসে ফুচকা খাচ্ছে। আসলে ফুচকা মায়া খাচ্ছে আর নিশান খাইয়ে দিচ্ছে। মায়া, এত লম্বা ড্রেস কে কিনতে বলেছে? হোস্টেলকে পড়ে গেলে তো ব্যথা পাবা। আলে, আমার আম্মুর বিয়ে, তাই আমি পলি জামা কিনেছি। তুমি আমার জামা ধরে লাগছো কেন? আমি পরবো না তো। কিছুক্ষণ আগেই তো পড়লা, আবার পড়বা কেন? চলো ওইদিকে, আমরা ফুচকা খেয়ে আসি। না, আমি খাবো না। কেন, তোমার পছন্দ না? অনেক পছন্দ, কিন্তু আমি তো খেতে পারি না। আম্মু তো বিয়ে সেজে আছে। ওহো, আমি আছি না, চলো। ব্যাপারটা ক্যামেরাম্যানের কাছে অনেক ভালো লেগেছে। ক্যামেরাম্যানের এই সিনটা নিজের ক্যামেরায় বন্দি করে রাখলো। খাটের মাঝে ঘোমটা দিয়ে বসে আছে নাজলি, আদিলের আসার অপেক্ষায়। চারিদিক দিয়ে গোলাপের সুবাস, মাথার করা ঘ্রাণ। অবশেষে তার মিস্টার সাইকোকে নিজের করে পেল। আদিল রুমে এসে নাজলির পাশে বসে ঘোমটাটা উঠিয়ে দিল। দুজন কথাবার্তা বলছে। আদিল, আপনি আমায় প্রথম কোথায় দেখেছেন?
আমাকে চিনলেন কিভাবে যে আমি আপনার কাজিন হই? আদিল হেসে বলা শুরু করলো। সময়টা তখন বর্ষাকাল, মাঝ রাস্তায় আদিলের গাড়ি নষ্ট হয়ে যায় আর প্রচণ্ড বৃষ্টির কারণে গাড়িতেই বসে বসে বাহিরের দৃশ্য দেখছে। হঠাৎ করে আদিলের চোখ আটকে যায় একটা রিকশায়। ব্যাপারটা অনেক অবাক লেগেছে। একটা পিচ্চি মেয়ে রিকশায় করে যাচ্ছে, প্রচুর বৃষ্টি, কিন্তু রিকশাওয়ালার বৃষ্টিতে ভিজেই রিকশা চালাচ্ছে। এই ব্যাপার দেখে ছোট একটা পিচ্চি মেয়ে নিজের ছাতাটা রিকশাওয়ালার মাথার উপর ধরে রেখেছে যেন রিকশাওয়ালা ভিজে না যায়। তার এমন কাজে অনেক বেশি অবাক হয়েছিলাম, কারণ মেয়েটা নিজে ভিজে ছাতা ধরে রেখেছিল। প্রথম দেখায় তার প্রেমে পড়েছিলাম। তার ব্যক্তিত্ব আমার কাছে অসাধারণ লেগেছে। তার উপর যখন রোদের সিজন থাকতো, মাথার উপর বিশাল সূর্য, প্রচুর তাপে, সেই তাপেও রিকশাওয়ালারা রিকশা চালায়, আর এদের রিকশায় সেই পিচ্চি উঠলে নিজের ছাতা ধরে রাখে। ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তখন প্রথম আমি তাকে দেখেছিলাম। এরপর যখন তার ব্যাপারে খোঁজ নিয়ে তার ও বাবার ছবি দেখাই আম্মুকে, তখন আম্মু বলল সে আর কেউ নয়, আমার মামাতো বোন হয়। এরপর বাবার লোকদের কাছ থেকে তাকে রক্ষা করব, তাই তার সামনে প্রথম গিয়েছিলাম। সে প্রথমে আমাকে কেঁচো ভেবেছিল, তারপর ভূত, হা হা হা। এরপর তাকে বাঁচানোর জন্য রোজ তার বাড়িতে গিয়ে তাকে পাহারা দিতাম। 2-3 বার গুন্ডা এসেছিল হামলা করতে, তাই আমি সবসময় তার পাশে পাশে থাকতাম। তার বাড়ি বারান্দার তালা খোলার জন্য আমি এক চোরের কাছ থেকে তালা খোলার ট্রেনিং নিয়েছিলাম। বিনা আওয়াজে কিভাবে তালা খুলতে হয় আমি তার পাশে ছায়ের মতো পড়েছিলাম। কিন্তু যেদিন সে মায়াকে নিয়ে পালিয়ে যায়, আমি তখন আমার বোন আদ্রিতার লাশ নিয়ে বাসায় যাচ্ছি। ওই দিন তার আশেপাশে থাকলে হয়তো এত কিছু হতো না। 4 বছর আমি তাকে পাগলের মতো খুঁজেছি, পাইনি। শেষ ফলে হার মেনে গেলাম। তখন তার সাথে আমার দেখা হলো নিশানদের বাড়িতে। নাজিলে মন দিয়ে কথাগুলো শুনছিল। একটা মানুষ তাকে ভালোবেসে গেছে, অথচ তার ভালোবাসার মূল্য তাকে দেয়নি। নাজিলে আদিলের হাত দুটো ধরে, নাজলিন মিস্টার সাইকো, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, ধন্যবাদ আমার খেয়াল রাখার জন্য, ধন্যবাদ আমাকে ভালোবাসার মানে বোঝানোর জন্য, ধন্যবাদ কারো ক্ষতি না করার জন্য, ধন্যবাদ আমাকে নিজের করে পাওয়ার জন্য। অবশেষে একটাই কথা বলবো, ভালোবাসি তোমায় মিস্টার সাইকো। বলেই জড়িয়ে ধরল। অনেক অনেক ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি মিস্টার সাইকোর নাজলি। আজ নাজিল ও আদিল সব বাধা অতিক্রম করে এক হলো। ওদের ভালোবাসার মাঝে মায়া নামের ছোট্ট পরী আছে। শুরু হয়ে গেল ওদের নতুন জীবন। বেঁচে থাকুক ওদের ভালোবাসা। নতুন জীবনে নতুন অতিথি আসুক খুব জলদি।